এই জয়, কই যাস? এদিকে আয়। এমন দূরে দূরে থাকছিস কেন? কাছে আয়। তুই এত দূরে থাকলে বাসরটা হবে কি করে বলতো? আমার না খুব বাসর বাসর পাচ্ছে। এসব কি বলছেন আপু? আপনার লজ্জা করছে না? ভুলে যাবেন না আপনি আমার 3 বছরের বড়। ভুলে যাবেন না আপনি আমার আপু। লজ্জা? সেটা আবার কি? দেখ, তুই যদি ভাবিস যে আমি নতুন বউয়ের মতো ঘোমটা দিয়ে বসে থাকবো, তাহলে সেটা তোর ভুল ধারণা। কারণ আমার লজ্জাটা নেই বললেই চলে। তাই বেশি কথা না বাড়িয়ে এইদিকে আয়। না, আমি এখানেই ঠিক আছি। দেখেন আপু, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বুঝেছি, তুই কাছে আসবি না, আমাকেই তোর কাছে যেতে হবে। বলেই জিয়া বিছানা থেকে উঠে জয়ের কাছে চলে যায়। জয় তখন সোফায় বসেছিল। জিয়া গিয়ে বসলো জয়ের পাশে। তারপর এক টানে জয়কে তার দিকে ঘুরিয়ে নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে শুষে নিতে থাকে তার সুধা। জয় নিজেকে ছাড়াতে চায় জিয়ার কাছ থেকে, কিন্তু বিধিভাম সেটা আর পারল কই। জিয়া তো জয়কে ছাড়তে নারাজ। জিয়ার চুম্বন ধীরে ধীরে গভীর হতে লাগলো, আর সাথে জিয়ার হাত বিচরণ করছে জয়ের শরীর জুড়ে। জয় আর নিজেকে ধরে রাখতে পারল না। ও নিজেও আঁকড়ে ধরলো জিয়াকে, আর আস্তে করে বলল, আপনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন, পরে আমায় এটার জন্য দায়ী করতে পারবেন না। করবো না দায়ী, তুই আমাকে আদরে আদরে ভরিয়ে দে। আমি যে তোকে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। তোর ছোঁয়ায় আমায় শান্ত কর। জয় আর দেরি না করে জিয়ার অধর যুগল আবার দখল করে নিল। জয় শুধু চুম্বনেই থেমে থাকেনি, সাথে বেড়েছে তার এলোমেলো স্পর্শ। ঠোঁট ছিঁড়ে গলায় মুখ ডুবিয়ে দিল, তারপর মুখ ডুবিয়ে দিল জিয়ার বক্ষ বিভাজনে। ধীরে ধীরে লেহন করতে লাগলো। জয় তার স্পর্শ উন্মাদ করে তোলে জিয়াকে। জয়, আমি আর পারছি না, আমাকে এবার শান্ত কর প্লিজ। জয় বাঁকা হাসি দিয়ে মেতে উঠল সে আদিম খেলায়। রুমের মাঝে একরকম নিস্তব্ধতা। আছে শুধু দুই নর নারীর ভারী নিঃশ্বাসের শব্দ, আর কিছু সময় পর পর মৃদু গোঙানির শব্দ। দীর্ঘ 1 ঘন্টা পর জিয়াকে ছেড়ে দিল জয়। জিয়া হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বলে উঠে, কিরে, প্রথমে তো রাজি হচ্ছিলি না, আর এখন এমন পারফরমেন্স! উফ, আমি পুরাই ফিদা পিচ্ছি। আপনার লজ্জা করছে না আপনার ছোট ভাইয়ের বন্ধুর সাথে এমন করতে? আপনি বাধ্য করেছেন আমাকে এমনটা করতে। না, করছে না লজ্জা। আর হ্যাঁ, তুই এখন আমার স্বামী, তাই লজ্জা পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই এই অহেতুক কথা না বলে চুপচাপ যা বলবো তাই কর। বলে জয়কে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। জয় ভাবছে কি থেকে কি হয়ে গেল। আজ তার জীবনে সব উলটপালট হয়ে গেল। গিয়েছিল বন্ধুর বোনের বিয়ে খেতে, আর কি ভাগ্য, নিজেই বিয়ে করে বউ নিয়ে বাসায় আসতে হলো। তার উপর 3 বছরের সিনিয়র বউ। সবাই হয়তো ভাবছেন কি এমন হলো যে সিনিয়র মেয়েকে বিয়ে করতে হলো। তাহলে চলেন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আলো ঝলমলে পুরো বাড়ি, মানুষের সমাগমে ভর্তি। আর একদিন পরে সরকার বাড়ির একমাত্র মেয়ের বিয়ে। আজ গায়ে হলুদ চলছে, আর সে অনুষ্ঠানে জামিলও তাদের বাকি বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আর পাশে বাজছে ডিজে গান। তার মাঝে জামিলের বাবা জাহাব সরকারের ডাক ভেসে এলো পেছন থেকে। শুনেই দুজন ছুটে এলো। তার সামনে সে কিছু জিনিস দেখিয়ে বলল, জামিল আর জয়, তোমরা এই জিনিসগুলো ওপরে জিয়ার রুমে রেখে আসবে। দুজনেই শুনে সম্মতি জানিয়ে কাজে লেগে পড়ল। কিছুক্ষণ পর জামিলের মা ডেকে উঠলেন। জামিল তাই জয়কে একাই জিনিসগুলো নিয়ে যেতে বলে চলে গেল মায়ের উদ্দেশ্যে। জয় গান গাইতে গাইতে জিয়ার রুমে প্রবেশ করলো। জিনিসগুলো রেখেই পেছনে ঘুরতেই দেখে জিয়া দরজা আটকে দিয়ে তার দিকেই তাকিয়ে আসছে বাঁকা হাসি দিয়ে। জিয়ার হাসি দেখে মনে মনে বলছে, ধুর, কি জীবন আমার, যার ভয়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছি, এসে শালা তার গুহায় ঢুকে পড়ছি। এই লুচি বেডি না জানি কি করে, আজ বাদে কাল বিয়ে, তাও ছুকছুকানি অভ্যাস। জয়ের ভাবনার মাঝেই জিয়া বলে উঠল, কিরে, এবার কি করবি বলতো আমাকে? দেখলেই তো পালাই পালাই করিস। এখন কি করবি, কোথায় পালাবি? বলেই ভিলেনি একটা হাসি দেয় জিয়া। জয় তো এবার ফেসে গেছে মাইনকা চিপ্পায়। সে কি করবে? পালাবো কেন আপু? কি যে বলেন আপু। বলেই হ্যাবলা মার্কা হাসি দেয়। আর জিয়া ভিলেনি হাসি দিয়ে জয়ের কাছে ধীরে ধীরে এগিয়ে যায়। আর জিয়াকে এগোতে দেখে জয় শুকনো ঢোক গিলছে। সে পেছাতে পেছাতে খাটের সাথে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আপু, আপনি এভাবে এগোচ্ছেন কেন? তুই পেঁচাচ্ছিস কেন? আমি বাহিরে যাব আপু, কেউ জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে, প্লিজ আপু। আমি তো তাই চাই জয়, তোকে তো আমি এমনি এমনি পাবো না। তাই এইভাবেই না হয়। ছি ছি আপু, এসব কি বলছেন? কাল না আপনার বিয়ে, আর আজ আপনি এসব বলছেন? আমি তোকে ভালোবাসি জয়, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না।
আমি তোকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ জয়, আমাকে তোর কাছে টেনে নে, আপন করে নে আমাকে। আপু, আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলছেন? আমি আপনার 3 বছরের ছোট, আপনার ছোট ভাইয়ের বন্ধু। আমাদের এই সম্পর্ক না আপনার ফ্যামিলি মানবে আর না সমাজ। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি পরিবার সমাজ কিচ্ছু বুঝি না। আমি শুধু তোকে চাই। তুই পাশে থাকলে আমি সব সামলে নেব। তুই শুধু আমার হয়ে যা। সম্ভব না আপু, সরুন, আমাকে যেতে দিন। জয়, আমাকে এভাবে ব্যাকুল করে দিয়ে তুই পালাতে চাইছিস? তুই যদি আমার কথা এখন না মানিস, তাহলে আমি এক্ষুনি চেঁচিয়ে সবাইকে ডেকে বলবো তুই আমার সর্বনাশ করার উদ্দেশ্যে ঢুকেছিলি। বলে জিয়া ওর গায়ের জামা ছিঁড়তে থাকে। যেই না চেঁচাতে যাবে ঠিক তখনই জয় বলল, প্লিজ প্লিজ আপু, এমনটা করবেন না। তাইলে আমার প্রস্তাবে রাজি হয়ে যা, না হলে ঠিক আছে, আমি রাজি আছি। আমার কাছে আয়। জয় ওর কথাই এগিয়ে যায়। জিয়া জয়কে জড়িয়ে ধরে আর ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়, পাগলের মতো কিস করতে থাকে। বেচারা জয় আর কি করবে, সেও পুরুষ মানুষ। এমন নারী স্পর্শ পেলে কারণ নিজেকে ঠিক রাখা সম্ভব না। সেও নিজেকে ঠিক রাখতে পারেনি, সেও তার সাথে রেসপন্স করতে থাকে। এক সময় জয় জিয়াকে কোলে করে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিয়ে তার গা থেকে সবকিছু খুলে ফেলে এবং জিয়ারাও। তারপর জিয়াতে মত্ত হয়ে যায় জয়। দীর্ঘ সময় পর কে যেন জিয়ার রুমে এসে নক করে। তখনই জয়ের ঘোর কাটে। জিয়ার উপর থেকে উঠে গিয়ে তার প্যান্ট পরে নিল। তারপর জিয়াকে বলল, এখন কি হবে আপু? আমাদের দুইজনকে একসাথে দেখে নিলে কেলেঙ্কারি হয়ে যাবে আপু। প্লিজ কিছু একটা করেন। কি আর হবে, যা হবার তাই হবে। তুই চিল থাক। কি বলছেন আপু? প্লিজ কিছু একটা করেন। বাবা জানতে পারলে আমাকে জানে মেরে দেবে। এরই মাঝে জয়ের বাবা ও জিয়ার মা দরজার বাহির থেকে ডাকতে লাগলো। জয়ের বাবার ডাক শুনে জিয়া একটা ভিলেনি মার্কা হাসি দিয়ে দৌড়ে দরজা খুলে দিয়ে জয়ের বাবাকে জড়িয়ে ধরে। জিয়ার এমন এলোমেলো অবস্থা দেখে জয়ের বাবা বলে ওঠে, কি হয়েছে মামনি? তোমায় এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? জিয়ার অবস্থা দেখে ওর মা ওকে জড়িয়ে ধরলো আর জিয়া হাত উঠিয়ে জয়ের দিকে তুলে কেঁদে কেটে বলতে লাগলো, আঙ্কেল, জয় আমার সব শেষ করে দিয়েছে। আমি এখন এই মুখ কি করে সবাইকে দেখাবো? জিয়ার মা ওর দেখানো হাতকে অনুসরণ করে তাকাতেই দেখে জয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জয়ের বাবাও ততক্ষণে ওকে দেখে ফেলেছে। সে তেড়ে গেল জয়ের দিকে, গিয়ে এলোপাথারি মারতে লাগলো ওকে। জয়কে মারতে মারতে ওর শরীরকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। জিয়া তা দেখে মনে মনে বলছে, আমাকে মাফ করে দিও প্লিজ। তোমাকে পাওয়ার আর কোনো রাস্তা খোলা ছিল না, তাই এই পথটাই বেছে নিতে বাধ্য হয়েছি। এরই মধ্যে জিয়ার বাবা এসে জয়ের বাবাকে থামিয়ে দিয়ে বলল, কি করছেন ভাই? এত বড় ছেলের গায়ে হাত তুলছেন কেন? আপনি এ কথা বলছেন ভাই? আপনি আমার এই কুলাঙ্গার আপনার মেয়ের সম্মান নষ্ট করেছে। ভাবতে পারিনি ও এমন করতে পারে। আমি বাবা হিসেবে আজ ব্যর্থ ভাই সাহেব। বলে আবার জয়কে আবার মারতে উদ্যত হলে জিয়ার বাবা বলে উঠলেন, থামো জকির, এভাবে ছেলেকে মারলে কি সব সমাধান হবে? মাথা ঠান্ডা করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। এভাবে উত্তেজিত হলে কিছুই হবে না। আমার সাথে আসো। সালমান সাহেবের কথায় জাকির সাহেব মাথা নাড়িয়ে সাই জানিয়ে তার পিছু পিছু গিয়ে বসলো ড্রয়িং রুমে। সবাই সেখানে উপস্থিত। সালমান সাহেব গলা খাকারি দিয়ে বলতে শুরু করে, দেখো জাকির, যা হবার তা তো হয়ে গেছে। এখন আর কিছু বলে বা কয়ে লাভ নেই। আমি তাই একটা সিদ্ধান্ত নিয়েছি। যদি তুমি রাজি থাকো ভাই, তাহলে আমি তোমার ছেলের সাথে আমার মেয়ের কাবিন করতে চাচ্ছি। তুমি কি বলো? আমি আর কি বলবো ভাই, আপনি যা ভালো বোঝেন তাই করেন। আমার এখানে আর কিছু বলার নাই। আমার ছেলে যা করেছে তারপর তো আরও কিছু বলার নাই। আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তাতেই রাজি আছি। তবে ঠিক আছে, লোক জানাজানি হবার আগেই ওদের দুজনের কাবিনটা সেরে ফেলি। আর আমি পাত্রপক্ষকে সবটা বুঝিয়ে বলেছি। তারা রাগারাগি করেও মেনে নিয়েছে। সালমান সাহেবের কথা মতো জিয়া আর জয়ের বিয়ে পড়িয়ে দিল। তারপরে জাকির সাহেব ছেলে আর বৌমাকে নিয়ে বাসায় আসলেন। এদিকে বাড়িতে জয়ের মা কান্নাকাটি জুড়ে দিয়েছে, কারণ যখন থেকে শুনেছে তার ছেলেকে তার স্বামী মেরে রক্তাক্ত করেছে, তখন থেকেই তার এই হাল। জাকির সাহেব সবাইকে নিয়ে বাড়িতে প্রবেশ করতেই তাহমিনা বেগম ছেলেকে দেখে আরো কান্না জুড়ে দিলেন। পাশে যে নতুন বউ দাঁড়িয়ে আছে সে খেয়ালই করেনি। জাকির সাহেবের কথায় তার ধ্যান ভাঙে। ওকে ছেড়ে দিয়ে নতুন বউকে বরণ করে ঘরে তোলো। ও আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে?
জাকির সাহেবের কর্কশ গলার স্বর শুনে তাহমিনা বেগম জিয়ার দিকে তাকালেন, তারপরে বরণ করে ঘরে তুললেন। জিয়াকে জয়ের চাচাতো বোন জয়ের রুমে দিয়ে আসে। সেই তখন থেকে জয় তার মায়ের কাছে ছিল। জাকির সাহেবের ধমক শুনে রাত 12টার দিকে ঘরে আসে। এই সেই সোফার দিকে যেতে নিলেই উক্ত কথাগুলো বলে জিয়া, যে কথাগুলো আপনারা গল্পের প্রথমে শুনেছেন। বর্তমান সকাল 7টা। জিয়ার ঘুম ভেঙে গেছে। সে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা লেমন কালারের সুতির শাড়ি পরে নিয়ে মাথায় কাপড় দিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে জয়ের মা আর চাচি টেবিলে নাস্তা সাজাচ্ছে। জিয়াকে দেখে রুমা বেগম বলে উঠলেন, আরে বৌমা, তুমি উঠে গেছো? এসো, নাস্তা করে নাও। জয় ওঠেনি এখনো? না চাচি, ও এখনো ওঠেনি, ঘুমাচ্ছে। ঠিক আছে, তুমি এসো, নাস্তা করে নাও। রুমা বেগমের কথা শুনে জিয়া কিছুক্ষণ ইতিউতি করে রুমা বেগমের সাথে পা বাড়ালো ডাইনিং এর দিকে। সবাই নাস্তা করার মাঝেই জয় এসে আস্তে করে একটা চেয়ার টেনে বসে। তাহমিনা বেগম ছেলের কাছে এসে নাস্তা বেড়ে দিলেন। নাস্তার টেবিলে কেমন যেন পিনপত নীরবতা, শুধু চামচের টুংটাং শব্দ হচ্ছে। নাস্তা সেরে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেলে জয়ও নিজের রুমে চলে গেল। গিয়ে দেখে জিয়া খাটে বসে ফোন চালাচ্ছে। জয় সোজা এসে সোফায় মাথা ধরে বসে আছে। মাথা ব্যথা করছে তার, শুধু মাথা নয়, ওর পুরো শরীর জুড়ে ব্যথা। জিয়া ঠিক তখনই জয়ের কাছে এসে বলে ওঠে, তোমার মাথা ব্যথা করছে মনে হয়, তুমি একটু বিছানায় গিয়ে রেস্ট নাও, এসো। বলেই জয়ের হাত ধরে। জয় সাথে সাথে হাত ছাড়া দিয়ে রাগী গলায় বলে ওঠে, ডোন্ট টাচ। তোমার এই নোংরা হাতে আমায় স্পর্শ করবে না। কি বললে তুমি? আমি নোংরা? হ্যাঁ হ্যাঁ, তুই নোংরা। তুই একটা প্রস্টিটিউট। তোর শরীরের চাহিদা মেটানোর জন্য তুই আমার জীবনটা নষ্ট করে দিলি। শুধু প্রস্টিটিউট নয়, তুই তো খুব ভালো অভিনেতাও। জয়ের কথা শুনে জিয়া ছলছল চোখে ওর দিকে তাকিয়ে বলল, প্লিজ জয়, তুমি আমাকে এইভাবে বলো না। আমি যা করেছি তোকে ভালোবেসে করেছি, তোকে নিজের করে পাওয়ার জন্য করেছি। জিয়ার কথা শুনে জয় তার ছেলের হাসি দিয়ে বলল, তুই আমাকে অপবাদ দিয়ে যতই বিয়ে করিস না কেন, তুই আমাকে কোনো দিনও আর নিজের করে পাবি না। আজ থেকে তুই শুধু আমার ঘৃণাই পাবি। এতদিন তুই আমার ভালো দিকটা দেখেছিস, এখন থেকে খারাপটা দেখবি। জয়ের কথা শুনে জিয়া অবাক। ওর হাত ধরতে গেলে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওকে। আর জিয়া গিয়ে পড়ে টি টেবিলের কোনায়। সেখানে লেগে কিছুটা কপাল কেটে যায়। এবার জিয়া রেগে যায়, কারণ ওর গায়ে কেউ কখনো হাত তোলেনি। আর জয় ওকে ফেলে দিয়ে কপাল কেটে দিল। সে রাগে কাঁপতে কাঁপতে চিৎকার দিয়ে জাকির সাহেবকে ডাকে। বাবা, বাবা, মা, কোথায় তোমরা? আমাকে বাঁচাও প্লিজ, তোমাদের ছেলে আমাকে মেরেই ফেলবে। বলেই ন্যাকা কান্না করতে শুরু করে। জাকির সাহেব জিয়ার কপালের দিকে তাকিয়ে রক্ত দেখে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে জয়কে আলো পাথারে মারতে শুরু করে। অবাক করার বিষয় হলো জয় একটু উফ পর্যন্ত করে না। জয়ের চাচি আর মা গিয়ে তাকে বাধা দেয়। জাকির সাহেব ওকে ছেড়ে দিয়ে বলে উঠলেন, তুই কোন সাহসে জিয়ার গায়ে হাত তুলিস? এত বড় অন্যায় করে তুই আবার এসব করিস? শুনে রাখ, এই বাড়িতে থাকতে হলে জিয়া মা যা বলবে তাই তোমাকে মেনে চলতে হবে। আর যদি না মানতে পারো তাহলে এই বাড়িতে তোমার আর ঠাঁই হবে না। মনে রেখো, শুধু ওর জন্যই তুমি এ বাড়িতে আসো। জিয়া জাকির সাহেবের কথা শুনে জিয়া জয়ের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বুঝিয়ে দিল যে আমি যা বলবো তোর জীবনে তাই হবে। কিন্তু বিধি বাম হলো ঠিক তার উল্টোটো। জয় মাথা নিচু করেই জাকির সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনাদের আমাকে আর কষ্ট করে এই বাড়িতে থাকতে দিতে হবে না। ইনফ্যাক্ট এই বাড়িতে আর থাকতেও চাই না। কারণ যে বাড়িতে আমাকে সবাই অবিশ্বাস করে, ঘৃণার চোখে দেখে, সেই বাড়িতে আর যাই হোক একসাথে থাকা যায় না। তবে বাবা, একদিন আপনি সবটা বুঝবেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। বলে জয় তার ব্যাগ হাতে নিয়ে ওর সার্টিফিকেট আর কিছু জামা কাপড় নিয়ে আর পিছু মুড়ে না তাকিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। জিয়া তখন বলে ওঠে, জয় প্লিজ পাগলামি করো না, আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। বাবা, ও বাবা, আপনি জয়কে আটকান প্লিজ, ও চলে যাচ্ছে বাবা। যেতে দাও মা, দুদিন গেলে আবার সুরসুর করে চলে আসবে। তুমি চিন্তা করো না মা, যাও রেস্টে নাও। বলে জাকির সাহেব চলে গেল। জিয়া তাহমিনা বেগমকে কিছু বলতে গেলে উনি তার আগে জিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, শান্তি পেয়েছো তুমি আমার ছেলেটাকে বাড়ি ছাড়া করে? তবে শুনে রাখো,
আমার ছেলে যদি কিছু হয় তাহলে তোমায় আমি কি হাল করে কি দেখে নিও। আর যদি আমার ছেলে ফিরে না আসে তবে তুমি এই বাড়িতে কিভাবে শান্তিতে থাকো আমিও দেখে নিব। আমার ছেলেকে যে মিথ্যে অপবাদ দিয়ে বিয়ে করেছো সেটাও আমি জানি। আমার ছেলে আমাকে সব বলেছে। দোয়া করো আমার ছেলে যেন ফিরে আসে, না হলে। তাহমিনা বেগমের হুমকি শুনে জিয়া একটু চিন্তায় পড়ে গেল। তার চেয়ে বেশি চিন্তিত হলো জয়কে নিয়ে। কোথায় গেল ছেলেটা? বিকেল 5টা, সারা বিকেল চলে গেল, সন্ধ্যাও নেমে এলো, তারপরও জয় বাড়ি ফিরছে না। এবার জিয়ার ভয় হচ্ছে, তবে কি সত্যি জয় ওকে ছেড়ে চলে গেল? যদি তাই হয় সে কি করবে তাহলে? রাত 12টা, ঘুম নেই জিয়ার চোখে। ও ভাবছে, আমি কি খুব বেশি করে ফেললাম? কেন যে চেঁচিয়ে উঠে বাবাকে ডেকে মিথ্যা বললাম? আমি তো চেয়েছিলাম বাবাকে ভয় পেয়ে আমার কথা মেনে চলবে, কিন্তু এ তো উল্টো হয়ে গেল। এভাবেই কেটে গেল 7 দিন। জয়ের কোনো খোঁজ মেলেনি। জাকির সাহেব এবার চিন্তিত। তিনি কি ছেলেকে বেশি শাসন করে ফেলেছেন? আর এইদিকে তাহমিনা বেগম অনশন করেছে, তার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তার একটাই কথা, জিয়াকে এ বাড়ি থেকে বের করে দিতে হবে আর জয়কে খুঁজে আনতে হবে। তার অবস্থা খুব একটা ভালো না। তিনি 3 দিন না খেয়ে অবস্থা নাজেহাল। তিনি বিছানা নিয়েছে। সে ছেলের জন্য প্রায় জ্ঞান হারানোর অবস্থা। সে হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে। তার এমন অবস্থা দেখে তাড়াতাড়ি তাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যান। এখন তার স্যালাইন চলছে। এদিকে জয়ের বন্ধু পাভেল জয়কে তার মায়ের অবস্থার কথা জানায়। মায়ের এমন করুণ অবস্থার কথা শুনে আর দূরে থাকতে পারেনি। ছুটে এসেছে মায়ের কাছে। ইন কেবিন। মা, তুমি কেমন আছো এখন? হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত কারোর আওয়াজে চোখ খুলে পাশে তাকাতেই জয়কে দেখে ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তুই এসেছিস বাবা? কোথায় চলে গেছিলি মাকে ছেড়ে? জানিস না মা তোকে ছাড়া থাকতে পারে না? তুই মাকে ছেড়ে আর যাবি না তো বাবা? না মা, যাব না। আমি তোমার কাছেই আছি, আর কোথাও যাব না। তুমি এখন কিছু খেয়ে নেবে, তারপরে বাকি কথা। জয় পাশে ছোট টেবিল থেকে খাবার নিয়ে মাকে খাওয়াতে শুরু করে। তাহমিনা বেগমও বিনা বাক্যে ছেলের হাতে খেতে থাকে। জয় মাকে খাওয়ানো শেষ করে হাত ধুয়ে আবার বেডের কাছে এসে বসে। ইতিমধ্যে ছেলে এসেছে শুনে কেবিনে এসে হাজির হয়। জয়ের বাবার দিকে তাকিয়ে নজর সরিয়ে নেয়। জয়ের বাবা তাহমিনা বেগমকে বলে উঠল, তাহমিনা, তোমার ছেলেকে জিজ্ঞেস করো আবার কি করতে এসেছে। তাকে বলে দাও আমার শর্ত না মানলে আমার বাড়িতে জায়গা হবে না। জয় এবার আর চুপ থাকতে পারল না। বাবার কথার প্রতি উত্তরে বলে উঠল, আপনি ভুল ভাবছেন। আমি এখানে আমার মাকে দেখতে এসেছি, আপনার বাড়িতে যাবার জন্য নয়। আর হ্যাঁ, আপনি ভালো করে শুনে রাখুন, আমি যে অন্যায় করিনি সেটা মেনে নেয়ার মানেই হয় না। জয়ের কথায় জাকির সাহেব রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, কিন্তু কিছু বলল না। তাহমিনা বেগম জাকির সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমার ছেলে যে বাড়িতে নেই সেই বাড়িতে আমি এই বাড়িতে ফিরবো না। যে বাড়িতে ওই মেয়ে থাকে সেই বাড়িতে তো নয়। তখন জিয়া কেবিনে ঢুকে তাসলিমা বেগমের পা জড়িয়ে ধরে বলে, মা প্লিজ এমনটা বলবেন না। আমি জয়কে ছাড়া থাকতে পারবো না। আপনি ওকে একটু বোঝান না প্লিজ। ও আজ থেকে যা বলবে আমি তাই মেনে চলবো। কথাগুলো বলেই আবার জাকির সাহেব কাছে গিয়েও একই কথাই বলল। আবার জয়ের কাছে গিয়ে ওর পা জড়িয়ে ধরে বলল, জয় প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি মানছি আমি ভুল করেছি, আর এমনটা হবে না। তুমি যা বলবে আমি তাই করব। তাও তুমি বাড়ি ফিরে চলো। এবার তাসলিমা বেগম ছেলেকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বোঝানোর উদ্দেশ্যে বললেন, বাবা তুই আর জেদ করিস না, বাড়ি ফিরে চল বাবা। তুই তোর মতো থাকবি, তোকে আর কেউ কিচ্ছু বলবে না। জয় কিছুক্ষণ চুপ থেকে মায়ের কথায় সম্মতি দিয়ে মাকে সাথে নিয়ে বাড়ি ফেরে। তাসলিমাকে রুমে শুয়ে দিয়ে নিজের রুমে যায়। গিয়ে একবার রুমের দিকে চোখ বুলিয়ে পিছনে ঘুরতেই জিয়া এসে জড়িয়ে ধরে ওকে। জয় কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তোর সাহস কি করে হলো আমাকে টাচ করার? বাসায় এসেছি বলে ভাবিস না। তোকে মাফ করে দিয়েছি, আমি কিছুই ভুলিনি, তাই আমার থেকে দূরে থাকবি। জয়, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোর কাছ থেকে মাফও চেয়েছি। আমাকে মাফ করে দে। আমি যা করেছি তোকে ভালোবেসে করেছি। ভালোবাসা? তুই ভালোবাসার মানে বুঝিস? কাউকে ভালোবাসলে তাকে এমন জঘন্য অপবাদ দেয়া যায় না।
তাকে পুরো সমাজ বা পরিবারের কাছে চরিত্রহীন লম্পট বানানো যায় না। তোর আমার বউ হবার খুব শখ, তাই না? তোর এই শখকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। বলে রুম থেকে বেরিয়ে যায়। বাসায় ফিরে অনেক রাত করে এসেই দেখে জিয়া বিছানায় ঘুমিয়ে আছে। সে সোজা বিছানার কাছে গিয়ে জিয়ার হাত ধরে এক ঝটকায় টান দিয়ে উঠিয়ে মেঝেতে ফেলে দেয়। জিয়া অবাক হয়ে তাকিয়ে আছে জয়ের দিকে। তুই বিছানায় শুয়েছিস কেন? তাহলে আমি কোথায় থাকবো? তুই যেখানে খুশি সেখানে যা, আমার বিছানায় তোর কোনো জায়গা হবে না। বলে জয় গায়ের থেকে শার্টটা খুলে খাটে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর জিয়া গিয়ে সোফায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। খুব সকালে জিয়া উঠে গিয়ে রুনা বেগমের সাথে রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। 8টার দিকে সবাই নাস্তার টেবিলে উপস্থিত হলো। তাসলিমা বেগম ছেলেকে কাছে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। তার মাঝেই জাকির সাহেব বলে উঠল, তাসলিমা, ওদের বিয়ে তো প্রায় সপ্তাহ হয়ে গেল, এবার রিসেপশনটা করা দরকার। সমাজের যেহেতু বাস করে সেহেতু রিসেপশনটা তাড়াতাড়ি করে ফেলানো ভালো। আপনি যা ভালো বুঝেন, আমি আর কি বলবো। ঠিক আছে, 3 দিন পরে শুক্রবার, ওই দিনটাই। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। আজ চৌধুরী বাড়ি সেজেছে লাল নীল হলুদ বাতি নিয়ন আলোয়। তার মাঝে বর বউ সেজে বসে আছে জয় আর জিয়া। জিয়া আজ নীল রঙের মাঝে গোল্ডেনের স্টোন বসানো একটা হেভি লেহেঙ্গা পরে বসে আছে। দেখতে একদম পুতুল বউয়ের মতো লাগছে। আর জয় নীল ব্লেজার আর জিয়া আজ নীল রঙের মাঝে গোল্ডেনের স্টোন বসানো একটা হেভি লেহেঙ্গা পরে বসে আছে। দেখতে একদম পুতুল বউয়ের মতো লাগছে। আর জয় নীল ব্লেজার আর সাদা শার্ট পরে আছে। দেখতে দুজনকে সুন্দর লাগছে। রাত 10টার দিকে সব মেহমান আস্তে আস্তে চলে গেল। জিয়াকে সবাই রুমে দিয়ে আসলো। আর জয় ওর বন্ধুদের সাথে ছাদে বসে আছে, ড্রিঙ্কস করছে। তখন ওর বন্ধু বলে উঠল, জয়, অনেক ড্রিঙ্কস করেছিস, আর করিস না, এবার রুমে যা। এই রবিন, চল জয়কে রুমে দিয়ে আসি। তারপর দুই বন্ধু জয়কে রুমে ঢুকিয়ে দিয়ে ওরা চলে গেল। জয় টলতে টলতে বিছানার দিকে এগিয়ে গেল। দেখলো লাল শাড়ি পরে জিয়া বিছানায় বসে আছে। জয় কেমন যেন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে জিয়ার দিকে। জিয়া জয়কে টলতে দেখে বিছানা থেকে নেমে এসে ওকে ধরলো। আর জয় ওর কোমর পেঁচিয়ে ধরে ওর নরম ওষ্ঠ যুগল নিজের ওষ্ঠের মাঝে নিয়ে নিল। কি করছো জয়? ছাড়ো। এখন তুমি নেশার ঘোরে আছো, তাই কাছে টেনে নিচ্ছ, কিন্তু সকালে আমাকে এর জন্য দোষারোপ করবে। ইস, একদম চুপ। বলেই ব্লেজার আর শার্ট খুলে ফেললো। তারপর জিয়ার ঠোঁট দুটো দখল করে নিল। আস্তে আস্তে গলায় ঘাড়ে কিস করতে লাগলো। আলতো স্পর্শ মাঝে মাঝে কেমন কামড়ে পরিণত হলো। তারপর এক টানে শাড়ির আঁচল গা থেকে ফেলে দিয়ে বুকে মুখ গুজে দেহের প্রতিটি ভাঁজে স্পর্শ করতে লাগলো। নাভির পাশে লেহন করতে লাগলো। তারপর স্পর্শ আরো গভীর থেকে গভীর হতে লাগলো। জিয়া সুখে মৃদু চিৎকার করে উঠছে মাঝে মাঝে। তবুও জয়ের হুঁশ নেই অত। ও তো ওর চাহিদা মেটাতে ব্যস্ত। এভাবে কেটে গেল রাত। সকালবেলা জিয়া জয়ের বুকে মাথা রেখে বিভোরে ঘুমাচ্ছে। জয় ঘুম ভেঙে জিয়াকে বুকের উপর দেখে এক ঝটকায় সরিয়ে দিল। তুমি বেডে কি করছো? তোকে না বলেছি আমার থেকে দূরে থাকবি? তাহলে বেডে কি করছিস? তাও আবার আমার বুকে মাথা রেখেছিস। আস্তে কথা বলো জয়। আর হ্যাঁ, কি জানতে চাইছো আমি এখানে কেন, তাই তো? সেটা আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন। জয় এবার ভাবতে লাগলো। আস্তে আস্তে কিছু আফসোস স্মৃতি মনে পড়লো। আর নিজেরও জিয়ার দিকে তাকিয়ে বাকিটা বুঝে নিয়েছে। জয় আর কিছু না বলে উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। আর জিয়া ওর যাওয়ার পথে তাকিয়ে মিটিমিটি হাসছে। 30 মিনিট সময় লাগিয়ে জয় শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। এসে জিয়াকে দেখে যে একই জায়গায় ওভাবেই বসে আছে। নজর ফিরিয়ে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল গুলো আস্তে নিচে চলে গেল নাস্তার টেবিলে। মা, জলদি নাস্তা দাও, আমাকে বেরোতে হবে। তাসলিমা বেগম ছেলের হাক ডাকে তড়িঘড়ি করে নাস্তা নিয়ে হাজির হয়। টেবিলে ছেলেকে বসিয়ে নাস্তা খাইয়ে দেয়। জয় নাস্তা করে রুমে গিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়েই যাচ্ছিল। তখন জাকির সাহেব বলে উঠলেন, কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছি। তো একা যাচ্ছ কেন? বৌমাকে সাথে নিয়ে যাও, বৌমাও তো কলেজে যাবে। মাফ করবেন, আমি কাউকে সাথে নিয়ে যেতে পারবো না। বলেই জয় বেরিয়ে গেল বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে। জয় আজ প্রায় 10 দিন পর কলেজে পা রাখলো।
এসেই দেখলো ওর সব বন্ধুরা সবাই বকুল গাছের নিচে আড্ডা দিচ্ছে। ওদেরকে অনুসরণ করে সেই দিকে এগিয়ে গেল। বন্ধুরা সবাই জয়কে দেখে এগিয়ে আসলো। ওদেরকে অনুসরণ করে সেই দিকে এগিয়ে গেল। বন্ধুরা সবাই জয়কে দেখে এগিয়ে আসলো। সবাই খুব খুশি এতদিন পর তাদের বন্ধুকে দেখে। সবাই যখন তাদের হৈ হুল্লোড়ে মত্ত তখন দেখা যায়, তখন জয় দেখলো অদূরে দাঁড়িয়ে আছে। জয় ওর কাছে গিয়ে বলল, কিরে জামিল, এইভাবে দূরে দাঁড়িয়ে কেন আমাকে দেখে খুশি হসনি? জামিল মাথা নিচু করে জয়ের দিকে ঘুরে বলল, আমাকে মাফ করে দিস, আমি তোর জন্য কিছুই করতে পারিনি। আমি সবটা জেনেও চুপ থেকেছি। সবটা জানতিস মানে কি? যখন আপু আর তোর কথা হচ্ছিল আমি সব শুনেছিলাম। আর শুধু আমি না, আমি চলে যাওয়ার সময় দেখেছিলাম বাবাও জানলার কাছে দাঁড়িয়ে শুনছে। সেজন্যই তোর বাবা তোর সাথে আপুর বিয়েটা দিল। আমি কিছু বলবো তার আগে বাবা আমাকে সরিয়ে নিয়ে যান, কারণ বাড়ি ভর্তি মানুষের সামনে মান সম্মানে সে চুপ করেছিল, আর বাধ্য হয়েই আমাকে চুপ থাকতে হয়েছে। সম্মান? হা হা হা। তোরা তোদের সম্মানের কথা ভাবলি, কিন্তু আমার জীবনটা যে নষ্ট হয়ে গেছে সেটা দেখলি না? আমায় মাফ করে দে দোস্ত, আমার কিচ্ছু করার ছিল না। বাদ দে, যা হবার তা হয়ে গেছে। চল ক্লাসে যাই। চল যাই, মিস বিউটিফুলের ক্লাস আছে, চল যাই। কি ফিগার মাইরি। তুই আর শুধরালি না, চল। তারপর দুই বন্ধু রওনা দিল ক্লাসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর জিয়াও কলেজে চলে আসলো। এই সেই জয়কে খুঁজতে লাগলো। সামনে দেখতে পেল জয়ের বন্ধু রনিকে। কেমন আছো রনি? জয়কে দেখেছো? জি আপু, ভালো আছি। আর জয় ক্লাসে গেছে। আচ্ছা। জিয়া ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। দূর থেকে দেখলো জয় ক্লাস করছে, তাই দেখে জিয়া নিজের ক্লাসে চলে গেল। ক্লাস শেষে জয় আর ওর বন্ধুরা ক্যাম্পাসের পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছে। ঠিক সেই সময় এই জয়, চলো, বাসায় যাবে না? জয় পেছনে তাকিয়ে জিয়াকে দেখে জয় বিরক্ত গলায় বলে উঠল, আপনি যাবেন যান, আমি যখন সময় হবে তখন যাব। আপনি এখন এখান থেকে যেতে পারেন। এভাবে বলছো কেন? একই জায়গায় তো যাব, তাই ভাবলাম। আপনি একটু বেশি ভাবেন মিস জিয়া, এত বেশি ভাবেন জন্যই আজ এই দিন দেখতে হচ্ছে। যাই হোক, কান খুলে শুনে রাখেন, ফার্দার আর আমার সামনে আসবেন না, না হলে এর ফল খুব খারাপ হবে। তুমি এমন করছো কেন? তুমি ভুলে যেও না আমি তোমার কে হই। কে হন আপনি? আপনার মতো নষ্টা মেয়ে আর যাই হোক এই জয়ের কেউ হতে পারে না, মাইন্ড ইট। জয়ের কথা শুনে জিয়ার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দৌড়ে কলেজের গেট দিয়ে বেরিয়ে যায়। জয় এক পলক দেখে দৃষ্টি ঘুরিয়ে নেয়। ওর বন্ধুরা ওকে বলে, জয় একটু বেশি হয়ে গেল না? ভাবি তো কাঁদতে কাঁদতে চলে গেল। রনির কথা শুনে জয় রনির দিকে চোখ গরম করে তাকায়। রনি ওর চাহনি দেখে ভয়ে ঢোক গিলে। পরিবেশ জটিল দেখে জামিল কথা ঘুরিয়ে বলে, এই জয়, চল আজ সবাই লং ড্রাইভে যাই। অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না। ওর কথাই সবাই সাই জানায়। 6 জন রওনা হলো অজানা গন্তব্যে। জামিল আর রনি এক বাইকে, তুষার নীলা এক বাইকে, জয় আর তোহা এক বাইকে। আর এই গন্তব্য পথে চেয়ে রইল একজোড়া দৃষ্টি। জয়ের বাইকে অন্য মেয়েকে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। ওখানেই বসে অঝরে অশ্রু জড়াতে লাগলো। সে আর কেউ না, জিয়া। জিয়া কলেজ থেকে বের হয়ে এলোমেলো পায়ে রাস্তা দিয়ে হাঁটছিল। আর সেই দিক দিয়েই জয়রা সবাই লং ড্রাইভে গেল। জিয়াকে রাস্তায় বসে কাঁদতে দেখে রূপা দৌড়ে এসে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, এই জিয়া, কি হয়েছে বলতো? এভাবে কাঁদছিস কেন? জয়ের কথাই কাঁদছিস? কি হয়েছে বল না। রূপা, আমি খুব খারাপ, তাই না রে? কে বলেছে তুই খারাপ? যে বলবে তুই খারাপ সে নিজে খারাপ। না না, আমি খারাপ। আমি ভালো হলে তো জয় আমাকে ভালোবাসতো, এভাবে ঘেন্না করতো না, সবার সামনে এভাবে অপমান করতো না। তুই ভুল ভাবছিস। জয় এখন রেগে আছে, তাই ওই এমন করতেছে। দেখিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জয়কে একটু সময় দে। না রে, ও আমাকে কোনোদিন মানবে না, আমার ভালোবাসাটা ও বুঝবে না। আমি তো ওর কাছে ক্ষমা চেয়েছি, তাও। অনেক হয়েছে, এবার চুপ কর আর মাথা ঠান্ডা কর। এটা রাস্তা, সবাই দেখছে। চল বাসায় যাই, এইসব নিয়ে পরে কথা হবে। না রূপা, তুই ওর সাথে কথা বলবি না। আমি দেখতে চাই ও আমায় কতটা কষ্ট দিতে পারে। আমিও আর হার মানবো না। আমার ভালোবাসা এতটা ঠুনকো নয়। বলে জিয়া উঠে দাঁড়ালো। ওইদিকে জয়, জামিল, তোহা ওরা সবাই অনেক ঘোরাঘুরির পর একটা টং দোকানে গিয়ে বসলো।
সেখানে জমিয়ে তুলল তাদের আড্ডা। তুহা জয়ের গা ঘেঁষে বসে আছে। বিষয়টা কেমন যেন লাগছে জয়ের। তুহা আগে কখনো এমন করেনি, তবে সে ওসব গায়ে মাখলো না। সন্ধ্যায় আড্ডা দিয়ে বাড়ি ফিরল জয়। এসেই দেখে তাসলিমা বেগম আর রুনা বসে চা পান করছে। তাদের সাথে কুশল বিনিময় করে রুমে চলে গেল। রুমে ঢুকতেই দেখে জিয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। কিন্তু তাকে দেখে জয় তো পুরাই টাস্কি খেয়ে গেল, কারণ জিয়া নীল রঙের শাড়ি, স্লিভলেস ব্লাউজ পরে আছে, সাথে মসৃণ সাদা ধবধবে উদরখানা দৃশ্যমান দেখে তো জয় ভাবছে, এই মেয়ে আমাকে আর ভালো হতে দেবে না। আমার বউয়ের কি ফিগার মাইরি! উফ, দেখলেই শরীর জুড়ে কারেন্ট দেয়। আহ, কি ভাবছিস জয়? কন্ট্রোল কন্ট্রোল। মনে মনে নিজেকে বুঝ দিয়ে জিয়ার পাশ কাটিয়ে কাবার্ডের দিকে চলে গেল। সেখান থেকে একটা টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে জিয়া ভাবছে, এটা কি হলো বেটা? চোখ দিয়ে গিলে খেয়ে এখন ইগনোর? ঠিক আছে, আমিও দেখে নেব কতক্ষণ ইগনোর করো আমায়। ভাবনার মাঝে জয় ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। জিয়া বেডে বসে তাকে আর তার করা কার্যক্রম পর্যবেক্ষণ করছে। এর মাঝেই তাসলিমা বেগম এসে দরজায় নক করে। আসবো বাবা? আসো মা, তোমাকে আবার পারমিশন নিতে হবে আমার রুমে আসার জন্য। হ্যাঁ, নিতে হবে, কারণ এখন আমার ছেলে, এখন আর তুমি একা নয়। আচ্ছা বাদ দাও মা, কিছু বলবে? হ্যাঁ, নিচে আই, ডিনার করে নিবি। আর দুপুরে এই চিঠিটা এসেছে তোর নামে। জয়ের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে কথাগুলো বলল। এদিকে জিয়া সেই চিঠিটার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, কিসের চিঠি? ওটা কি আছে ওই খামে? জয় চিঠিটা খুলে দেখে সে যেদিন বাসা থেকে বেরিয়ে গেছিল সেদিন সুইজারল্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিল। এটা সে অ্যাডমিশনের অ্যাপ্রুভাল লেটার। জয় সেটা সাবধানে রেখে নিচে চলে গেল। রাতের খাবার শেষ করে কিছু সময় মায়ের সাথে আলাদা কথা বলল। 3 দিন পর। জয়, তুমি এমন কেন করলে? আমি এখন তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? আমি কি এতটাই খারাপ? বলো প্লিজ। জিয়ার চিৎকার শুনে জাকির আর তাসলিমা দৌড়ে জয়ের রুমে আসলো। জাকির জিয়াকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে মা? তুমি এমন করে কাঁদছো কেন? আর জয় কোথায়? জিয়া একটা চিঠি দেয় জাকির সাহেবের দিকে। তিনি চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে শুরু করলো। বাবা, তুমি যখন এই চিঠিটা দেখবে তখন হয়তো আমি অনেক দূরে থাকব। চিন্তা করো না, তোমায় আর জ্বালাতে আসবো না। আমি তোমাকে শুধু কষ্টই দিয়ে গেছি, তোমার গর্ব করার মতো কোনো কাজ করিনি, তাই নিজেকে প্রমাণ করে এই দূরে আসা। বাবা, আমাকে একটাবার বিশ্বাস করতে পারলা না, এই আফসোস আমার সারা জীবন থাকবে বাবা। আর হ্যাঁ বাবা, মাকে দেখে রেখো, আমি না থাকলে মা কান্নাকাটি করবে, তুমি একটু বুঝিও প্লিজ। আমি একদিন ঠিক ফিরে আসব নিজেকে প্রতিষ্ঠিত করে, ততদিন সবাইকে দেখে রেখো। চিঠিটা পড়ে জাকির সাহেব স্তব্ধ হয়ে গেছে। সে কিছু না বলে ধীরে ধীরে নিজের রুমে চলে গেল। তারপর কেটে গেছে 2 মাস। এই 2 মাসে জাকির সাহেব একদম চুপচাপ হয়ে গেছে। এই বাড়িতে এখন আর হই হুল্লোড় হয় না। বাড়িটা একদম মরা বাড়িতে পরিণত হয়েছে। দুপুরের খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছে। সেই সময় জিয়া দৌড়ে বেসিনে গিয়ে গল গল করে বমি করেই যাচ্ছে। জিয়ার তো নাজেহাল অবস্থা। তাসলিমা বেগম বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন তোমাকে? জানি না আম্মু, বেশ কিছুদিন হলো এমন বমি বমি পায় আর গা গোলায়। তাসলিমা কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো, তোমার লাস্ট পিরিয়ড কবে ছিল? লাস্ট 2 মাস আগে হয়েছিল। তারপর বলতে বলতে জিয়া মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে তাসলিমা ওকে ধরে রুনা আর জাকির সাহেবকে ডাকে। 3 জনে মিলে জিয়াকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। জাকির সাহেব পারিবারিক ডাক্তারকে বাসায় ডেকে আনলো। সে এসে চেক আপ করে বললেন, আরে মিষ্টি আনান জাকির সাহেব, দাদা হতে যাচ্ছেন, আপনার বৌমা প্রেগনেন্ট। আমি কিছু টেস্ট দিয়ে যাচ্ছি, একটু গিয়ে করিয়ে নিয়ে আসবেন। ডাক্তার চলে গেলে বাড়িতে খুশির রোল পড়ে গেল। নতুন অতিথি আসছে বলে কথা। অনেকদিন পর আজ এই বাড়িতে খুশির ঢল নেমে এসেছে। তাছাড়া জয় চলে যাওয়ার পরে তো সবাই হাসতেই ভুলে গেছে। তাসলিমা বেগম জিয়াকে আগে মেনে নিতে না পারলেও এখন ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছে। হাজার হোক সে তার ছেলের বউ এবং তার নাতি নাতনির মা। বোমা, জলদি জলদি এই খাবারগুলো ফিনিশ করবা। নাক খেতে খেতে কি অবস্থা করেছো তুমি নিজের। তুমি কি ভুলে গেছো তোমার শরীরে এখন একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠেছে? আম্মু, মাত্রই তো খেলাম, আমি আর পারছি না। তোমার কি আমাকে রাক্ষস মনে হয়?
আমি আর কত খেতে পারি বলো? আর একটু হলে তো আমার পেটটাই ফেটে যাবে। এসব কি কথা জিয়া? এমনটা আর বলবে না। না, এখন খাবারটা ফিনিশ করো। আমি চাই না আমার নাতি নাতনি তোমার মতো এমন হ্যাংলা পাতলা হোক। আমার চাই গোলুমুলু নাতি নাতনি, বুঝেছো? দেখেছিস বেবি, তোর দাদুমণি আমাকে একটুও ভালোবাসে না। সব ভালোবাসা তোর প্রতি, মনে হয় আমি তার কেউই না। কি যে বলিস না মা, তোকে কেন ভালোবাসবো না? তুই তো আমার একমাত্র মেয়ে, তোকে না ভালোবাসলে হয়? আচ্ছা যা, না খেলে এখন একটু রেস্ট কর। তাসলিমা বেগমের কথা শুনে জিয়া যখন রুমের উদ্দেশ্যে রওনা দেয়, ঠিক দুটো সিঁড়ির উপরে উঠেই জিয়ার পেটে ব্যথা করছে। জিয়া ওখানেই বসে পড়ে। কিছুক্ষণ ওখানেই বসে থেকে আস্তে আস্তে নিজের রুমে চলে যায়। যত সময় যাচ্ছে তত যেন জিয়ার পেটের ব্যথা আরও বৃদ্ধি পাচ্ছে। জিয়ার এখন 9 মাস চলছে। অনেকক্ষণ ধরে এই অসহনীয় যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। চিৎকার দিতে শুরু করলো। জিয়ার চিৎকারে জয়ের মা রুনা বেগম দ্রুত রুমে চলে এলো। জিয়ার এই অবস্থা দেখে জিয়াকে নিয়েই তারা নার্সিং হোমের উদ্দেশ্যে রওনা হলো। জিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। কিছুক্ষণ পর একজন নার্স সাদা কাপড়ে মুড়ে একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে বাহিরে এলো। জাকির সাহেব আর তাসলিমা বেগম এগিয়ে গেল নার্সের দিকে। নার্সের কোলে ফুটফুটে একটা বাচ্চা। নার্স তাদের উদ্দেশ্য করে বলে উঠল, আপনাদের ফুটফুটে একটা নাতি এসেছে। আমার বৌমা কেমন আছে নার্স? আমি কি একটু দেখা করতে পারি? আপনার বৌমা একদম ঠিক আছে, শুধু একটু দুর্বলতা আছে। সেহেতু নর্মাল ডেলিভারি, সেহেতু একটু দুর্বলতা থাকবে। ওনাকে কেবিনে দেওয়া হয়েছে, তখন দেখা করে নেবেন। আচ্ছা। বলি সে গিয়ে তার নাতিকে কোলে নিয়ে তার সাথে কথা বলছে আর বেবি চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে। জিয়া একটু সুস্থ হলেই পরদিন বাড়িতে নিয়ে গেল। জিয়ার বাবা মাও দেখতে এলেন। তারা আর মেয়ের প্রতি রাগ রাখতে পারলেন না। নাতির মুখ দেখে সব ভুলে গেলেন। জিয়ার জয়কে বিয়ে করার সম্পূর্ণ ঘটনা তারা যখন জানতে পারে জামিলের কাছ থেকে, তারপর থেকে মেয়ের প্রতি তাদের রাগ ছিল। এখন আর তারা রেগে নেই, ওদের মেনে নিয়েছে। রাতে সবাই খাওয়া দাওয়া করে এসে চলে গেল। জিয়া তার ছেলেকে নিয়ে রুমে। জিয়া জায়ানের সাথে কথা বলছে। জানিস জায়ান, তোর আম্মু তোকে অনেক ভালোবাসি। তুই তোর বাবার মতন মাকে ফেলে চলে যাবি না তো? তাহলে মা কিন্তু মরেই যাবে। জানিস তোর বাবা অনেক নিষ্ঠুর, তোর মাকে শুধু কষ্ট দেয়। তুই কিন্তু মাকে কষ্ট দিস না। এটা এখন তার প্রতিদিনের কাজ। রাত হলে তার ছেলের সাথে তার এই আবেগ প্রকাশ করা। দেখতে দেখতে জায়ানের আজ 2 বছর পূর্ণ হলো। সন্ধ্যায় ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছে জাকির সাহেব, তার একমাত্র নাতি বলে কথা। পার্টি শেষ হতে হতে রাত 12টা বেজে গেল। সবাই যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা জামিল সাহেবের নামে একটা লেটার আসলো। জিয়া খেয়াল করেছে প্রায় প্রায় এরকম চিঠি তার শ্বশুরের নামে আসে। সে জিজ্ঞেস করবে বলেও জিজ্ঞেস করতে পারে না। তবে এই চিঠি নিয়ে তার মনে প্রচুর কৌতূহল। দুপুরে জাকির সাহেবকে খাবারের জন্য ডাকতে এসে জিয়া দেখে সেই চিঠিটা টেবিলের উপরে রাখা আছে। কৌতূহল বশত ও চিঠিটা খুলে দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এটা তো জয়ের লেখা চিঠি। চিঠিতে লেখা, কেমন আছেন বাবা? আশা করি ভালোই আছেন। বাবা, আপনার ছেলে আজ দেশের একজন বড় আর্কিটেকচার। আমি এখন প্রতিষ্ঠিত। আমাকে নিয়ে আপনার আর কারোর সামনে লজ্জা পেতে হবে না। আমি কিছুদিনের মাঝেই বিডিতে ব্যাক করব। ভালো থাকবেন। জিয়া চিঠিটা রেখে ঘুরে দাঁড়াতেই দেখে তার শ্বশুর দাঁড়িয়ে আছে। জিয়া সাথে সাথে মাথা নিচু করে নিল আর তুতলিয়ে বলল, আসলে বাবা আমি আমি জাকির সাহেব জিয়ার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, তোর কষ্টের দিন শেষ হতে চলেছে মা, অনেক কষ্ট করেছিস। জিয়া শ্বশুরের কথা শুনে মাথা উপরে তুলে মাথা ঝাঁকিয়ে তাকে নিচে যাওয়ার কথা বলে রুমে চলে গেল। রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। আজ 3টা বছর পর দেখবো তোমায়। তুমি কি আর আমাকে মেনে নেবে না? এতগুলো বছর হয়ে গেল, তুমি একটা বার আমার কথা ভাবলে না। তুমি আমাকে কষ্ট দিও না প্লিজ। আমি আর পারছি না, খুব কষ্ট হয়। বলে আবার কাঁদতে লাগলো। সেদিন দুপুরে আর তার খাওয়া হলো না। আজ জিয়ার রেজাল্ট দেবার কথা। জামিল কিছুক্ষণ পর এসে বলল, জিয়া ফার্স্ট ক্লাস পেয়েছে, ভালো রেজাল্ট করেছে। জিয়া সন্ধ্যায় নাস্তার টেবিলে সবাইকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি জব করতে চাই। আমি নিজে স্বাবলম্বী হতে চাই। প্লিজ বাবা, আপনি না করবেন না। আমি যেখানে অ্যাপ্লাই করেছিলাম সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে। না করব কেন মা? তুমি যেটা ভালো বোঝো তাই করো। কিন্তু জায়ান কি তোমাকে ছাড়া থাকতে পারবে মা? আসলে ও তো এখনো ছোট। সমস্যা নেই মা, জায়ান আমার সাথেই যাবে।
জবটা যদি জায়ানকে ছাড়া করতে হতো আমি না করে দিতাম। তাহলে আর কি ঠিক আছে, কবে জয়েন করবে? কালকেই জয়েন করব বাবা। সকালে জিয়া জায়ানকে রেডি করে নিয়ে রওনা হলো। অফিসের সবাই তাকে সাদরে গ্রহণ করলো। সবাই খুব ফ্রেন্ডলি। আজকে শুধু তার কাজগুলো গুছিয়ে দিয়েছে, তাকে আজ কোনো কাজ করতে দেওয়া হয়নি। সে কিছু ফাইল নিয়ে বাসায় আসলো। কিরে মা, প্রথম দিন কেমন কাটলো? জায়ান তোকে খুব জ্বালিয়েছে তাই না রে মা? না, একটুও জ্বালায়নি। আমার জায়ান তো গুড বয়, তাই না? জায়ান মাথা নেড়ে জিয়ার কথায় সাই জানায় যে সে গুড বয়। তাসলিমা বেগম বলে, আচ্ছা যা, বাইরে থেকে এসেছিস, ফ্রেশ হয়ে আয়। জিয়া জায়ানকে নিয়ে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে আসে, সবার সাথে কিছুক্ষণ সময় দিয়ে রুমে চলে যায়। সে অফিস থেকে কিছু ফাইল এনেছে, সেগুলো তাকে দেখতে হবে। পরদিন জিয়া তার কেবিনে বসে কাজ করছিল। এমন সময় পিয়ন এসে বলল, মে আই কামিং স্যার? ও মিসেস জিয়া কামিং, যা বলার জন্য ডেকেছিলাম, আগামী 7 দিন পর তোমাদের নতুন আর্কিটেক্ট অফিসার আসবে। আমি চাই তার ওয়েলকামের সব কিছু তুমি অ্যারেঞ্জ করো। অবশ্যই স্যার। স্যার, এই ফাইলগুলো তো অনেক সমস্যা স্যার। এইখানে অনেক হিসাব গরমিল আছে, কিন্তু আপনি সই করে দিয়েছেন। আপনি এগুলো যদি একবার দেখে নিতেন। ঠিক আছে, দিয়ে যান, আমি দেখছি। জিয়া তার কাজ নিয়ে ভীষণ সিরিয়াস। জিয়া ফাইলগুলো রেখে নিজের কেবিনে চলে গেল। 7 দিন পর জিয়া আজ খুব ব্যস্ত। শ্বাস নেওয়ার ফুসরত পাচ্ছে না। আজকে নতুন এমডি আসছে। সব ঠিকঠাক করে দিয়ে ডেস্কে এসে মাত্রই বসলো। সাথে সাথে পিয়ন এসে তাকে বলে গেল নতুন স্যার এসে গেছে। সে ফুলের তোড়াটা হাতে নিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। সে নতুন এমডিকে ফুলের তোড়া হাতে দিতে যাবে, তার আগে ওয়েলকাম স্যার। বাকি কথা আর বলতে পারলো না। সে ওখানেই স্তব্ধ হয়ে গেল। ওইদিকে তারও একই অবস্থা। জিয়ার চোখে পানি টলমল করছে। নিজেকে সামলিয়ে জিয়া সেখান থেকে সরে গেল। আর জয় ভেতরে চলে গেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওটা জয় ছিল আমাদের গল্পের নায়ক। সবাই ভেতরে চলে গেল। জিয়াও পিছু পিছু ভেতরে চলে গেল। ম্যানেজার সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। স্যার, আমি তোপায়েল, আনার ম্যানেজার। উনি মিস টিনা, রনি, আর উনি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ডিপ্লয়মেন্ট এর হেড মিসেস জিয়া। জয় স্বাভাবিকভাবেই হাত বাড়িয়ে দেয় পরিচয় হতে। ভাবখানা এমন যে সে জিয়াকে চেনেই না। জিয়াও হাত বাড়িয়ে দিল, কারণ জয় যদি তাকে না চেনার ভান করতে পারে, সে কেন পারবে না। নাইস টু মিট ইউ মিস জিয়া। সেম হেয়ার মিস্টার জয়। তো পরিচয় পর্ব শেষ, চলো জয়, তোমার কেবিন দেখিয়ে দেই। হ্যাঁ স্যার, চলুন। বলে জয় চলে গেল স্যারের পিছু পিছু। সাথে সাথে স্যার জিয়াকেও নিয়ে গেলেন। স্যার আর জয় কথা বলছে, তাদের কথায় বোঝা গেল জয় দেশে 1 মাস আগেই এসেছে, কিন্তু সে বাসে আসেনি। সে একটা তাচ্ছিলের হাসি দিল আর মনে মনে বলল, বা জয়, আজ 1 মাস পরে শহরে এসেছো, কিন্তু বাড়িতে আসোনি। আর আমি পাগলের মতন তোমার অপেক্ষায় দিন কাটাচ্ছি। অনেক হয়েছে, আর না, এবার আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। ভাবনার মাঝেই জয়ের কেবিনের সামনে চলে আসলো। জিয়ার পাশের কেবিনটাই জয়ের। তাকে কেবিন দেখিয়ে দিয়ে স্যার চলে গেল। জিয়াও যাচ্ছিল, কিন্তু জয় পিছু ডাকলো। দাঁড়ান মিসেস জিয়া। জি, কিছু বলবেন মিস্টার জয়? কেমন আছেন? আপনার বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো আছে। আর কিছু বলবেন? না, ইউ মে গো নাও। জিয়া কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে গিয়ে ব্যাগ আর ফাইলগুলো নিয়ে এমডিকে বলে বাসায় চলে জিয়া কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে গিয়ে ব্যাগ আর ফাইলগুলো নিয়ে এমডিকে বলে বাসায় চলে যায়। সে আর অফিসে থাকতে পারছিল না। তার বুকটা কেমন যেন ভারী হয়ে যাচ্ছিল। অবাধ্য চোখ জোড়া থেকে উপচে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ল। জিয়া বাড়িতে ফিরে সোজা রুমে গিয়ে লক করে দিয়ে ঢুকরে কেঁদে উঠল। পারছে না, আর পারছে না কেন, এত কষ্ট লাগছে তার। কেন জয়, কেন? আমি কি খুব অন্যায় করে ফেলেছি? একটা ভুলের জন্য আর কত শাস্তি পেতে হবে? আজ 3টা বছর এই দহনে জ্বলছি, আর কাউকে ভালোবাসা কি খুব অন্যায়? আচ্ছা, আমি না হয় ভুল করেছিলাম, কিন্তু আমাদের সন্তানের কি দোষ বলো? সে তার বাবার আদর ভালোবাসা সব কিছু থেকে বঞ্চিত। জানো জয়, তোমার ছেলে তোমাকে অনেক মিস করে। এমন আরো অনেক কথা বিলাপ করতে করতে চোখ বুঝে নিল। রাত 8টায় ঘুম ভেঙে গেল। উঠেই জায়ানকে খোঁজার উদ্দেশ্যে ড্রয়িং রুমে গিয়ে দেখে জায়ান তার দাদুর সাথে খেলা করছে। দাদু নাতির এমন খুনসুটি দেখে কিছু না বলে আবার রুমে চলে গেল। বারান্দায় বসে উদাস মনে কিছু একটা ভাবছে। ভাবনার মাঝেই তাসলিমা বেগম এসে জিয়ার পেছনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তিনি দেখলেন জিয়া অন্যমনস্ক, তখন জিয়ার কাঁধে হাত রাখে। জিয়া চমকে উঠে পাশে তাকায়। তখনই তাসলিমা বেগম বলে উঠলেন, কি হয়েছে মা? তুই এত
কি ভাবছিস আমি কখন তোর পায়ে এসে পাশে এসে দাঁড়িয়েছি? ঠিক, কিন্তু তুই বুঝতেই পারিসনি। কি হয়েছে, এত মনমরা হয়ে আছিস কেন? বল আমায়। কেউ কিছু বলেছে তোকে? বল। জিয়া তাসলিমা বেগমের এমন আদুরে কথায় জিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না, টুকরে কেঁদে উঠল তাসলিমা বেগমকে জড়িয়ে ধরেই। তাসলিমা বেগম জিয়াকে জড়িয়ে ধরে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে মা, এভাবে কাঁদছিস কেন? বল আমায়। না বললে বুঝবো কি করে ভাবে কি হয়েছে? তার আগে তুই কান্না থামা, তারপর সবটা বল। জিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, মা, তোমার ছেলে বাংলাদেশে এসেছে আর বাড়িতে আসেনি, শুধু আমি এখানে আছি বলে। তার মানে আম্মু ও আমাকে কোনোদিন মন থেকে মেনে নিতে পারেনি, আর পারবেও না। আমি আর এখানে থেকে কি করব বলো মা? কি বলছিস পাগলের মতো? জয় কোথা থেকে এসেছে আর তুই কিভাবে জানলি যে দেশে এসেছে 1 মাস আগে আর আর এই শহরেই থাকছে, কিন্তু আমাদের কাছে আসেনি? না মা, আসেনি। মা, তোমায় বলেছিলাম না আজ আমাদের অফিসে নতুন বস আসবে? সে আর কেউ না, তোমার ছেলে আজ আমাদের অফিসে জয়েন করেছে। তার মানে তোর সাথে দেখা হয়েছে? ও কথা বলেনি তোর সাথে? হ্যাঁ, কথা হয়েছে, সেটা ক্যাজুয়াল, সবার সাথে যেমন বলে তেমন। মা, হয়তো আমি এই বাড়িতে আছি তাই হয়তো জয় বাসায় আসছে না। মা, আমি তাই ভাবছিলাম জায়ানকে নিয়ে কাল ও বাসায় চলে যাই। তুমি অনেক কেঁদেছো মা তোমার ছেলের জন্য, আমি তোমাদের আর কষ্ট দিতে চাই না। তুমি আর দাদু ভাই কোথাও যাচ্ছ না, এইসব ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলো। জয় যদি মা বাবাকে ছাড়া থাকতে পারে আমরাও পারবো, কিন্তু দাদু ভাইকে ছাড়া থাকতে পারবো না। আর এটা তোরও বাড়ি, তুই কোথাও যাবি না এ বাড়ি ছেড়ে। জিয়া তাসলিমা বেগমের কথা শুনে তাকে জড়িয়ে ধরে। এর মাঝেই নিচে থেকে হই হুল্লোড় ভেসে আসে। সেটা দেখার জন্য তাসলিমা বেগম নিচে আসে, পিছু পিছু জিয়াও আসে। কিন্তু সিঁড়ির কাছে এসে জিয়ার পা যেন থেমে যায়। জায়ান জয়ের কোলে ছেলেকে জড়িয়ে ধরে আছে জয় তার বাবা। জায়ান জয়ের কোলে ছেলেকে জড়িয়ে ধরে আছে জয়, আর বাবা কথা বলছে জয়ের সাথে। জিয়া আর নিচে অবধি গেল না, সে উল্টো তার রুমে চলে গেল। এদিকে জাকির সাহেব রেগে আছেন। আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, আবার আসলে কেন? বাড়িতে ঝামেলা করতে? ভালো তো ছিলাম আমরা আমাদের দাদু ভাইকে নিয়ে। বাবা, আমি আপনাকে চিঠিতে লিখে সব জানিয়েছিলাম যে আমি বাড়ি আসার আগে যেন ওই মেয়ে এই বাড়ি থেকে চলে যায়, কিন্তু আপনি তা করেননি। ওই মেয়ে কি? হ্যাঁ, ও তোর বিয়ে করা বউ। ও কেন এ বাড়ি ছেড়ে যাবে? এই বাড়িতে তোর যতটুকু অধিকার আছে ও ঠিক ততটাই আছে। জাকির সাহেবের কথা শুনে জয় তার কোলে থাকা বাচ্চাটাকে নামিয়ে কিছু কথা বলতে চায়, কিন্তু জিয়ান তার বাবাকে ছাড়তে রাজি না। যদি আবার চলে যায় তার বাবা, কিন্তু জয় বুঝতে পারছে না যে বাচ্চাটা কে, আর তাকে বাবা বলে ডাকছে, আবার তাকে ছাড়তেও চাচ্ছে না। তাই তার বাবাকে প্রশ্ন করে, বাবা, বাচ্চাটা কে আমাকে এভাবে জড়িয়ে ধরে আছে, আবার আমাকে বাবা বলছে কেন? সে তোমার ছেলে, তাই বাবা বলে ডাকছে। আমার ছেলে মানে? কি বলছো বাবা? ঠিকই বলেছি। তুমি যখন আমাদের সবাইকে ছেড়ে চলে যাও তখন জিয়া প্রেগনেন্ট ছিল, আর জায়ান তোমার সন্তান। তাই তার বাবাকে প্রশ্ন করে। জয় অসহায় চোখে তার ছেলেকে দেখছে। সে রাগে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে তার ছেলেকে আজ এতগুলো বছর বাবার আদর থেকে বঞ্চিত করে রেখেছে। জিয়ার উপর রাগটা আরো বেড়ে গেল। কেন ওকে জানায়নি? সে জানলে তো আর এভাবে সে আর কিছু ভাবতে পারলো না। হাঁটু ভেঙে ফ্লোরে বসে চোখের পানি ছেড়ে দিল। জায়ান বাবার চোখে পানি দেখে সেও বাবার সামনে বসে চোখের পানি মুছে দিয়ে বলল, পাপ্পা, তুমি কাঁদছো কেন? দাদু বকা দিয়েছে তাই? তুমি খেতো না, আমি দাদুকে বকা দিয়ে দেব, দাঁড়াও। বলেই জাকির সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, দাদু, তুমি আমার বাবাকে বকাছো কেন? আমার বাবা কাঁদছে, আবার বকা দিলে কিন্তু তোমার সাথে আমার আলি করে নেব। বলেই পেছন ঘুরে গেল। আর জাকির সাহেব নাতির এমন কাণ্ড দেখে হেসে দিলেন। তারপর নিজের দিকে ঘুরিয়ে বললেন, এমনটা একদম করবে না দাদু ভাই, আমি আর তোমার বাবাকে বকা দেব না। এবার তো হাসো আর দাদুর সাথে বন্ধুত্ব করে নাও। জাকির সাহেবের কথায় এবার মনে হয় জায়ানের মুখে হাসি ফুটিয়ে আবার বন্ধু হয়ে গেল। তার উপর আবার বাবার কাছে দৌড় দিল, বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, দাদু তোমাকে আর বকা দেবে না,
আমি বকা দিয়েছি। চলো আমরা আম্মুর কাছে যাই। জানো বাবা, আম্মু তোমার জন্য অনেক কান্না করে। তোমার ছবি তোলে রাতে আমি কান্না করতে দেখেছি। চলো চলো, মা তোমাকে দেখলে আর কাঁদবে না। জায়ানের কথা শুনে জয় নিজেকে অপরাধী ভাবছে। তার একটা সিদ্ধান্তে সবাই কষ্ট পেয়েছে। সে এখন সব ঠিক করে দেবে। তার ভাবনার মাঝেই তাসলিমা বেগম বলে উঠলেন, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, এতগুলো বছর। মেয়েটাকে আর কষ্ট দিও না, তোমার জন্য যেন আর নতুন করে কষ্ট পেতে না হয়। খেয়াল রাখবে সেই দিকে। যাও, এখন রুমে গিয়ে রেস্ট করো। জয় মায়ের কথায় সম্মতি জানালো যে তার জন্য আর কোনো সমস্যা হবে না। তখন জাকির সাহেব জায়ানকে নিয়ে সে স্থান ত্যাগ করলো। জয় নিজের বিধ্বস্ত শরীরকে টেনে তুলে নিজের রুমের উদ্দেশ্যে উপরের দিকে পা বাড়ালো। নিজের রুমের দরজা খুলে জয় অবাক হলো। রুমটা অন্য কেউ নেই, রুমটা খুব পরিপাটি করে গোছানো। আরো অবাক হলো যে সে বাড়ি ছাড়ার আগে যেমন রেখে গেছিল তেমনই আছে। সে হেঁটে গিয়ে কাবার্ড খুলে সেখানে দেখে শুধু তার জামা কাপড়। অনেকটা সময় নিয়ে সব পর্যবেক্ষণ করে ওয়াশরুমে ঢুকে গেল, ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। অনেকটা সময় নিয়ে সব পর্যবেক্ষণ করে ওয়াশরুমে ঢুকে গেল, ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। নিচে থেকে তাসলিমা বেগম হাঁক ঢাক করে লাঞ্চের জন্য সবাইকে ডাকছে। জয় মায়ের ডাকে নিচে চলে আসলো। ডাইনিং এ পরিবারের সবাই আছে, কিন্তু জিয়াকে দেখছে না, শুধু উসখুস করছে। জয় মাকে জিজ্ঞেস করতেও পারছে না জিয়া আসেনি কেন। তখনই জাকির সাহেব বলে উঠল, কি ব্যাপার জয়ের মা? জিয়া মা খাবে না? সকালেও নাস্তা করতে আসলো না, তুমি ডাকুনি ওকে? হ্যাঁ, বরকে দিয়ে ডাকিয়েছিলাম, কিন্তু জিয়া বলেছে ওর নাকি এখন খিদে নেই, মাথা ব্যথা করছে, পরে খাবে, আর বলে নাকি ঘুমাবে, তাই কাউকে ডাকতে বারণ করেছে। সে কি মেডিসিন নিয়েছে? তুমি যে কি করো না। আপনি চিন্তা করবেন না, আমিও ঘুম থেকে উঠলে খাইয়ে মেডিসিন দিয়ে দিব, আপনি খেয়ে নিন। তাসলিমা বেগমের কথা শুনে জয় ভালোই বুঝতে পেরেছে জিয়ার মাথা ব্যথা ওটা অজুহাত। আসলে সে জয়ের সামনে আসতে চাচ্ছে না, সেজন্যই মিথ্যে বলেছে। জয় চুপচাপ খাবার শেষ করে রুমে চলে গেল। যখন ডিনার টেবিলে জিয়া খেতে আসেনি, তখন জাকির সাহেব নিজে জিয়ার রুমে ডাকতে গেল। জিয়া কি আর করবে, শ্বশুরের কথা তো আর অমান্য করতে পারে না, তাই তার সাথে নিচে এসে ডাইনিং এ বসলো। জিয়া কোনো দিকে না তাকিয়ে প্লেটে হালকা কিছু খাবার নিয়ে করে নাড়াচড়া করতে লাগলো, কিন্তু জিয়া খেয়ালই করলো না যে তার দিকে ঘোর লাগা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখবেই বা কি করে, সে তো মাথা নিচু করে আছে। জিয়া কোনো মতে খাওয়া শেষ করে উপরে নিজের রুমে গিয়ে ভিতর থেকে রুমটা আনলক করে দিল। সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। জায়ান আজকে দাদু দাদির সাথে ঘুমাবে। জয় অনেকক্ষণ হলো রুমের মধ্যে পায়চারি করছে। সে ভাবছে জিয়ার রুমে যাবে কি যাবে না। ভাবনার মাঝে সে জিয়ার রুমের সামনে চলে গেল, গিয়ে দরজায় টোকা দিল। জিয়া ভেতর থেকে বলে উঠল, কে? দরজাটা খোলো। আমি কে আর এত রাতে ডাকছেন কেন? আমি জয়, দরজাটা খোলো প্লিজ, কিছু কথা আছে তোমার সাথে। জয়ের কথা শুনে জিয়া স্তব্ধ হয়ে ওখানেই বসে রইল। আবার যখন জয়ের ডাক শুনতে পেল, তখন ভাবনার জগৎ থেকে বের হলো। জিয়া শুনতে পাচ্ছ? প্লিজ দরজাটা খোলো, তোমার সাথে খুব জরুরি কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি এখান থেকে চলে যান। প্লিজ জিয়া, আমি মানছি আমার ভুল হয়েছে, আমাকে সব কিছু বলার সুযোগ তো দাও। তোমার কাছে দোষী আমি, অনেক বড় ভুল করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও, আমার কথা তো শোনো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি এক্ষুনি এখান থেকে চলে যাবেন। জয় অনেকক্ষণ এভাবে আকুতি মিনতি করার পর যখন জিয়া দরজা খুলল না, জয় তার রুমে ফিরে গেল। সে ভাবছে যে তার অভিমান কিভাবে ভাঙাবে। জয় ভাবতে ভাবতেই রাত পেরিয়ে সকাল হয়ে গেল। সকালে যাওয়ার আগেই জিয়া নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়, যাতে জয়ের সাথে বাড়িতে দেখা না হয় অফিসে। হ্যাঁ জিয়া, আজকে তুমি এত সকালে? তুমি তো এত সকালে অফিসে আসো না, ব্যাপার কি? আরে তুবা, তেমন কিছু না, আসলে কিছু কাজ ছিল আর নতুন প্রেজেন্টেশন তৈরি করা ছিল, তো তাই ভাবলাম একটু আগেই চলে আসি। এখন থেকে কিছুদিন সকাল সকালই আসবো। আচ্ছা যাও, আমি কফি নিয়ে আসছি, কফি খাবে তো নাকি? আনলে মত না হয় একটু খাওয়াই যায়। বলে জিয়া তার কেবিনে চলে গেল। এদিকে তুবা চলে গেল কফি আনতে। কফি এনে জিয়াকে একটা কফি দিয়ে চলে গেল। আসলে হয়তো আপনারা ভাবছেন তুবা জিয়াকে তুমি করে সম্বোধন কেন করলো। আসলে জিয়া যখন প্রথমে অফিসে জয়েন করে, তখন থেকে সবার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে।
সে কখনো এটা কাউকে বুঝতেই দেয় না যে সে এই অফিসের সেকেন্ড বস। প্রভার কিছু এই হিসাব নিকাশ নিয়ে কাজ করছিল। ঠিক সেই সময় পিয়ন চাচা এসে জিয়ার কেবিনে নক করলো। আসবো মামুনি? হ্যাঁ স্যার, ভেতরে আসুন। কিছু বলবেন? এই যে মামুনি, কিছু ডিজাইনের ফাইল আর আর জিয়া মামুনি, আমাদের নতুন স্যার ডাকছেন তার কেবিনে। কেন ডেকেছি কিছু বলতে পারবেন চাচা? তা তো বলতে পারবো না মামুনি, স্যার এসে তোমাকে খুঁজছিলেন, তারপর আমাকে ডেকে বললেন তোমাকে কেবিনে পাঠিয়ে দিতে। আচ্ছা চাচা, আপনি যান, আমি যাচ্ছি হাতের কাজটা শেষ করে। জিয়া মনে মনে রেগে জয়ের কেবিনের উদ্দেশ্যে পা বাড়ালো। কেবিনে গিয়ে টোকা দিয়ে বলল, আসতে পারি? জি ম্যাম, ভেতরে আসুন। জি, কেন ডেকেছেন যদি বলতেন? আসলে আমার কাজ আছে। বলবো তো অবশ্যই, বসুন তারপরে বলি। এত জলদি কিসের? বসার প্রয়োজন মনে করছি না, বলার হলে বলুন, না হলে আমি যাই। বলে জিয়া যেতে ধরলে জয় তার চেয়ার ছেড়ে উঠে সে খপ করে জিয়ার হাত ধরে ফেললো। জিয়া নিজেকে ছাড়াতে শুরু করলো। জয় জিয়ার হাত ধরে দেয়ালের সঙ্গে নিয়ে চেপে ধরলো আর ঘোর লাগা দৃষ্টিতে জিয়ার দিকে তাকিয়ে থাকলো। জিয়া তখন বলে উঠল, এটা কোন ধরনের অভদ্রতা মিস্টার জয়? আপনি ভুলে যাচ্ছেন একটা মেয়ের সাথে কিভাবে বিহেভ করতে হয়? হুশ, একটা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি, কিন্তু নিজের বউয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় খুব ভালো করেই জানি। দেখুন মিস্টার জয়, এটা অফিস, আপনি ভুলে যাবেন না আমি আপনার কলিগ, তাই নিজেকে সংযত রাখুন, না হলে আমাকে ওপর মহলে আপনার নামে অভিযোগ জানাতে হবে। দেখো জিয়া, আমার তোমার সাথে কিছু কথা আছে। তুমি তো বাড়িতে আমার সামনেই আসলে না, কিছু কথা আছে তোমাকে বলার। প্লিজ একটু সময় দাও। দেখো মিস্টার জয়, আমার মনে হয় না আপনার সাথে আমার কোনো কথা আছে বা থাকতে পারে। এভাবে হুটহাট আমার গায়ে হাত দেবেন না। প্লিজ জিয়া, মাফ করে দাও না আমাকে, একটা সুযোগ দাও। আই এম সরি জিয়া। সরি? কিসের সরি? সরি বললে সব কিছু ঠিক হয়ে যাবে? তাহলে ঠিক আছে, এতগুলো বছর যে আপনি নষ্ট করেছেন ফিরিয়ে দিন, আমার অপমান কষ্ট সব ফিরিয়ে দেবেন। পারবেন দিতে? যদি পারেন তাহলে আপনাকে মাফ করে দেব। জিয়া, আমি হয়তো তোমার সেই সময়গুলো ফেরত দিতে পারবো না, তোমার কষ্টগুলোকেও উপশম করতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি সামনের দিনগুলোতে তোমাকে আমি কোনো কষ্ট পেতে দেব না। তোমাকে এত ভালোবাসা দিব যে তোমার এই কয়েক বছরের কষ্টগুলো তখন তুচ্ছ মনে হবে। আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখো। সেটা সম্ভব নয়। আপনাকে আমি আমার মন থেকে অনেক আগেই মুছে ফেলেছি। একটা সময় ছিল আপনাকে আমি পাগলের মতন ভালোবাসতাম, কিন্তু এখন আমার মনে আপনার জন্য কোনো জায়গা নেই, না আমার জীবনে আছে। এখন আমার জীবন, আমার সন্তান একমাত্র, তার জন্যই এখনও আমি আপনাদের বাড়িতে পড়ে আছি। কারণ আমি চাই না আমার বাচ্চা তার দাদু দাদির বাবার ভালোবাসার থেকে বঞ্চিত হোক। নইলে আপনি যেদিন এসেছেন ওই দিনই আমি বাসা থেকে চলে আসতাম। শুধু জায়ানের মুখের দিকে চেয়ে আসতে পারিনি। সে তার বাবাকে খুব ভালোবাসে, আর আমি চাই না আমার জন্য আমার ছেলে কষ্ট পাক। ফার্দার যদি এমন করেছেন তো সেদিন আমি বাধ্য হব যে কাজটা আমি কাল করিনি সেটা সামনে করতে। জিয়া প্লিজ, এত কঠোর হয়েও না। আমি মানছি আমি ভুল করেছি, আমাকে একটা সুযোগ তো দেবে। আমি আর আপনার একটা কথাও শুনতে চাচ্ছি না। কারণ আমাকে, আর এটা অফিস, মাথায় রাখবেন। এইখানে আপনি আর আমি শুধু একজন কলিগ, এর বেশি কিছু নয়, মনে রাখবেন। বলে জিয়া কেবিন থেকে চলে গেল। নিজের কেবিনে গিয়ে জিয়া মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। সে চেয়েও জয়কে মাফ করতে পারছে না। কেন এত কষ্ট হচ্ছে তার? সে কি পারবে জয়ের থেকে দূরে থাকতে? হ্যাঁ পারবে, কারণ সে আবার কষ্ট পেতে চায় না। সে নিজেকে শক্ত রাখবে, হ্যাঁ ভেঙে পড়বে না। জয়কে বুঝাবে কি হারিয়ে ফেলেছে তার জীবন থেকে। ঠিক তখনই তার কেবিনে টোকা দিল কেউ। ভেতরে আসতে পারি? জিয়ার সাথে সাথে চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ইয়েস, কামিং। কিছু বলবে তোমা? হ্যাঁ, আসলে 10টা একটা মিটিং ছিল, সেটা তোমাকে হ্যান্ডেল করতে হবে, সেই জন্যই আসলাম। তোমার কি কিছু হয়েছে? কেমন যেন লাগছে তোমাকে? না তেমন কিছু না, একটু মাথা ধরেছে আর কি। আচ্ছা তুমি মিটিংয়ের সব কিছু রেডি করো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। তুবা বেরিয়ে চলে গেল মিটিংয়ের সব অ্যারেঞ্জ করার জন্য। যা কিছুক্ষণের মাঝে এমনি প্রবেশ করলো। তাকে দেখে সবাই সালাম জানালো। জিয়া তারপর মিটিংয়ে যে কথা বলছে হাত নাড়িয়ে নাড়িয়ে, আর জয় সেটা এক পলকে তাকিয়ে দেখছে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। শুক্রবার, আজকে দুজনেরই অফিস ছুটি। জায়ান বায়না ধরেছে সে আজকে বাবা মার সাথে ঘুরতে যাবে।
কি আর করার, অগত্যা ছেলের জেদ মেনে জিয়া রাজি হয়ে গেল। বেরিয়ে পড়লো তারা তিনজনে ঘোরার উদ্দেশ্যে। আম্মু দেখেছো কত বড় জিলাপ? ওই দেখো বাবা হরিণ। জায়ান দেখাচ্ছে আর হাততালি দিচ্ছে। সে আজকে অনেক খুশি। আজকে তার বাবা মা দুজনেই তার সাথে ঘুরতে এসেছে বলে। সারাদিন তারা ঘোরাফেরা করলেও সন্ধ্যায় বাড়ি ফিরলো। ফিরে এসে দাদু দাদির কাছে গল্প করছে সে আজ সারাদিন তার বাবা মার সাথে কোথায় কোথায় ঘুরেছে। রাতে খাবার টেবিলে তাসলিমা বেগম একদিকে খেয়াল করেছে জিয়া জয়ের থেকে বেশ দূরত্ব বজায় রাখছে। এমনকি এক বাড়িতে থেকেও তারা কেউ কারোর সাথে কথা বলে না। বিশেষ করে জিয়া নিজেকে গুটিয়ে রেখেছে। মনে ভেবে নিল আজকে জিয়ার সাথে সে কথা বলবে। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার যার রুমে চলে গেল। কিছুক্ষণ বাদে তাসলিমা বেগম জিয়ার রুমে নক করলো। আসবো মা? আরে আম্মু, তোমাকে আসতে গেলে আবার পারমিশন নিতে হবে নাকি? এসো এসো, ভেতরে এসো, বসো এখানে। তুই ঠিক আছিস তো মা? এই যে দেখো, আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। তোমার কেন মনে হলো আমি ঠিক নেই? তুই যতই আমাকে বলিস তুই ঠিক আছিস, বিশ্বাস করে নেব আমি? কি তোকে চিনি না? কেন গম্ভীর হয়েছিস মা? কারোর সাথে কথা বলছিস না, সকাল হলে অফিসে চলে যাচ্ছিস আর রাত হলে রুমে এসে বসে থাকছিস, আমার সাথেও কথা বলছিস না। কি হয়েছে বল না মা, আমি কি কিছু করেছি? কি যে বলো না আম্মু, তুমি কি কিছু করতে পারো? আমার বেস্ট আম্মু, তুমি না থাকলে আমার যে কি হতো। তাসলিমা বেগম ইতি উতি করে বলতে শুরু করলেন। জিয়া, অনেক দিন হলো তো, হলো না? এভাবে আর কতদিন চলবে? নিজের মধ্যেও এত দ্রুত ঠিক না। তুমি কি বলতে চাচ্ছ মা, খুলে বলবে? এই যে তুমি আর জয় আলাদা রুমে থাকছো, কেউ কারোর সাথে কথা বলছো না, এভাবে আর কতদিন চলবে? এভাবে দূরত্ব বাড়ালে একসময় সম্পর্কটা একদম নষ্ট হয়ে যাবে মা। তুমি কি চাচ্ছ না সম্পর্কটা ঠিক করতে? জিয়া তাসলিমা বেগমের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীর স্বরে বলে উঠল। আসলে আম্মু, চেষ্টা করেছিলাম ওর সাথে কথা বলতে, কিন্তু আমার মন সায় দিচ্ছে না। আমার আরো কিছুদিন সময় লাগবে আম্মু। পারছি না তোমার ছেলেকে মেনে নিতে। সে আমাকে এত কষ্ট দিয়েছে, তুমি তো দেখেছো, তুমি তো সব জানো আম্মু। তাহলে তুমিই বলো, তাড়াতাড়ি তাকে মাফ করি কিভাবে? দেখো মা, কাউকে তো এক পা এগিয়ে দিতেই হবে। যদি তুমি সংসারটা করতে চাও তাহলে একটু তো চেষ্টা করতেই হবে। জয় তো 2 পা এগিয়েছে, মা তুমি 1 পা এগিয়ে দাও। দেখো মা, স্বামী স্ত্রী সম্পর্কের মতো পবিত্র আর দুটো সম্পর্ক নেই, তাই সময় থাকতে গুছিয়ে নাও, চেষ্টা করো মা। আমি আসছি, আমার কথাটা একটু ভেবে দেখো। জি আম্মু, ইচ্ছা করলে ভেবে দেখব। আচ্ছা আম্মু, জায়ান কোথায়? ওকে তো দেখছি না। ওর তো ঘুমানোর সময় হয়ে গেছে, আসছে না যে। তাসলিমা বেগম হেসে বললেন। জায়ান ওর বাবার সাথে খেলা করছে, আমি ডেকেছিলাম, বলে একটু পরে আসবে। বলে তাসলিমা বেগম চলে গেলেন। এদিকে জায়ান জয়ের সাথে খেলছে। জায়ান আজকে আবদার করেছে সে তার মা আর বাবার সাথে ঘুমাবে, তাই জায়ান জয়কে টানতে টানতে তার মায়ের রুমে নিয়ে গেল। জয়কে দেখে জিয়া বিছানা থেকে দাঁড়িয়ে গেল। জায়ান গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু আজকে আমি তোমার বাবার সাথে ঘুমাবো। দেখো না, বাবাকে বলছি, বাবা বলছে বাবাকে যে তুমি রাগ করবে না, আজ আমরা তিনজনে একসাথে ঘুমাবো। জানো, আমার বন্ধু বাবা মার সাথে থাকে, তাই আমি ঠিক করেছি আমিও আমার বাবা মার সাথে একসাথে ঘুমাবো। জিয়া জায়ানের কথা শুনে কিছু বলতে পারল না। জয়ই জিয়াকে উদ্দেশ্য করে বলল, প্লিজ জিয়া, ছেলের কথা মেনে নাও প্লিজ। আমি কিছু করব না, সত্যি। চুপচাপ শুধু শুয়ে থাকবো। ও ঘুমিয়ে গেলে আমি চলে যাব আমার রুমে। প্লিজ না করো না। ঠিক আছে। জিয়া ঠিক আছে বলতে দেরি, জয় আর জিয়ানের বিছানায় গিয়ে শুয়ে পড়তে দেরি হলো না এক মুহূর্ত। আজকে জায়ান খুব খুশি। তার বাবা মায়ের সাথে শুয়ে শুয়ে অনেক গল্প করেছে। আজ রাত 12টা অবধিটা আনতে গেছিল। তারপর জায়ান ঘুমিয়ে গেল। জায়ান ঘুমানোর পরে জয় উঠতে গেলে জিয়া বলে উঠল, রাত অনেক হয়েছে, এখানে ঘুমিয়ে পড়তে পারো। জিয়ার কথাই ভালো লাগলো। আসলে সেও যেতে চাইছিল না, যদি রেগে যায় সেজন্য সে চলে যাচ্ছিল। সকালবেলা জয় আর জায়ান দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে বেঘোরে। জিয়া এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে বাবা ছেলেকে। অনেকক্ষণ দেখার পরে চুপচাপ নিচে চলে গেল শাশুড়ি মাকে নাস্তা বানাতে সাহায্য করার জন্য। তারপর আবার তাকে অফিসে যেতে হবে। কি বানাচ্ছো আম্মু? দাও আমিও কিছু বানাই। তোকেও কিছু করতে হবে না, যা তুই শুধু নাস্তাগুলো নিয়ে টেবিলে সাজা। জায়ান, জয় উঠেছে? না, এখনো ঘুমাচ্ছে আম্মু।
তুই গিয়ে তাহলে সবাইকে উঠিয়ে দে। মা, জয় তো আবার অফিসে যাওয়ার আছে। তাসলিমা বেগমের কথা শুনে জিয়া আস্তে আস্তে রুমের দিকে পা বাড়ালো। গিয়ে দেখলো তখনও তারা বেঘরে ঘুমাচ্ছে। জিয়া গিয়ে জয়কে ডাকলো। জয় 7টা বেজে গেছে, অফিসে যেতে হবে না? মা ডাকছেন, নাস্তা করে রেডি হয়ে নাও। জয় কিছুক্ষণ পরে আড়মোড়া ভেঙে উঠে বসলো। তারপর সে একটু ঝিম ধরে বসে রইল। আসলে সে বোঝার চেষ্টা করছে সে এখন কোথায় আছে। কিছু মনে পড়লো, আরে সে তো জিয়ার রুমে আছে, কাল রাতে এখানে ঘুমিয়েছিল। জয় এটা বলতে বলতে ও রুমে চলে গেল। একেবারে রেডি হয়ে নিচে নেমে গেল। জিয়াও একেবারে রেডি হয়ে নিচে গেল অফিসে যাবে নাস্তা করে। জিয়া নাস্তা সেরে উঠে যেতে নিলেই তাসলিমা বেগম বলে উঠল, জিয়া, জয়ের সাথে যা, একটু অপেক্ষা কর, একই জায়গায় তো যাবি, একসাথে গেলেই তো হয়। জিয়া মায়ের কথার উপরে কিছু বলতে পারলো না। আসলে যাবে না বলেই দ্রুত পা চালিয়ে বাইরের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু তাসলিমা বেগম বাধা দিলেন। কি আর করবে, অগত্যা জয়ের সাথে করেই আজ অফিসে গেল। উঠে এসো। জিয়া কোনো কথা না বলে গাড়িতে উঠে গেল। আধা ঘন্টা পর অফিসের সামনে গাড়িটা থামলো। জিয়া কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে অফিসের ভিতরে ঢুকে গেল। জয় মুচকি হাসলো, তারপর সেও অফিসের ভিতরে চলে গেল। জয় এখন মাঝে মাঝে অফিসে এসে জিয়াকে জ্বালানোর জন্য বারবার তার কেবিনে ডাকে। আর এই বিষয়গুলো অফিসের সবারই নজরে এসেছে। অনেকে তো অনেক কথাই বলে আড়ালে। দুপুরবেলা লাঞ্চ টাইমে জিয়া চলো, লাঞ্চে যাবে না? আজকে একসাথেই যাই। তুমি যাও, আমি একটু পরে যাব। আর আমাকে প্লিজ বারবার এইভাবে তোমার কেবিনে ডাকবে না, আর তুমিও আমার কেবিনে আসবে না। পাড়ার মানুষ নানান কথা বলে জয়, ভুলে যেও না এখানে আমরা কিন্তু কলিগ, আমাদের সম্পর্কের বিষয়ে কেউ কিচ্ছু জানে না, আর আমি চাই না কেউ জানুক। সেটা তোমার প্রবলেম, যে আমরা সবাইকে বলতে কোনো প্রবলেম নেই যে তুমি আমার বউ। তাই বেশি কথা না বলে আমার সাথে চলো। বলে জিয়ার হাত ধরে টেনে নিয়ে রেস্টুরেন্টের দিকে গেল। অফিসের সবাই সেই দিকে হা করে তাকিয়ে থাকলো। জয়ের বিয়ে সেটা দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। জয়কে জিয়ার সাথে যেতে দেখে পিছু নিল। কি খাবে বলো, আজ তোমার পছন্দে অর্ডার দাও। তুমি অর্ডার দাও, আমার বিশেষ কোনো পছন্দ নেই, এখন আমি সবই খেতে পারি। ওয়েটারকে ডেকে গরুর কালা ভুনা, সাদা ভাত, বিরিয়ানি, ফিশ ফ্রাই, 2টা কফি, এসব কিছুই অর্ডার করে দিল, কারণ এখানে এর থেকে বেশি কিছু পাওয়া যায় না। কিছুক্ষণের মধ্যে এই ওয়েটার খাবার পরিবেশন করলো। জয় খাবারগুলো জিয়ার প্লেটে তুলে দিচ্ছিল, আর সেই বিষয়গুলো ফাঁকে থেকে জয়ের বিয়ে টিনা দেখে রাগে ফুঁসছিল। দুজন দুপুরে লাঞ্চ শেষ করে অফিসে ফিরে গেল। সবাই দুজনকে দেখে কানাঘুষা করতে লাগলো। দুজন দুজনের কেবিনে চলে গেছে। এমন সময় টিনা জিয়ার কেবিনে নক না করেই ভেতরে আসলো। জিয়া চোখ তুলে তাকিয়ে টিনাকে দেখে বলল, কি ব্যাপার মিস টিনা, আপনি বিনা অনুমতিতে আমার কেবিনে প্রবেশ করলেন কেন? মিনিমাম সেন্স কি আপনার নেই? আপনি কি ভুলে গেছেন কারো কেবিনে ঢুকতে গেলে পারমিশন নিয়ে ঢুকতে হয়? ভদ্রতা কি বাসায় রেখে এসেছেন? আমি না হয় আমার ভদ্রতা বাসায় রেখে এসেছি, কিন্তু আপনি কি আপনার মান ইজ্জত বেঁচে খেয়েছেন? একজন বিবাহিত হয়ে তারপরে এক বাচ্চার মা হয়ে আবার আমাদের সালের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছেন। আমি তো তার তুলনায় কিছুই করিনি। মুখ সামলে কথা বলবেন মিস টিনা, আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। আপনাকে কে অধিকার দিয়েছে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার? শুধু আমি কেন, অফিসের সবাই আপনাদের নিয়ে কথা বলছে মিসেস জিয়া। আপনার ঢলাঢলি সাক্ষী তো আমাদের পুরো অফিস। আচ্ছা, তা কি দেখিয়ে স্যারকে পাগল করলেন? শরীর দেখিয়ে নিশ্চয়। তাছাড়া আপনার মতো মেয়ে আর কি দেখিয়ে ফাঁসাবে? কি আছে আপনার? শুনুন, আপনাকে সাবধান করতে আসলাম। ম্যাম, আপনি জয়ের থেকে দূরে থাকবেন। আমি জয়কে ভালোবাসি। আমি চাই না আপনি আমাদের পথে কাটা হয়ে দাঁড়ান। আচ্ছা, তোমাদের রাস্তায় না হয় না আসলাম, তো আমাকে এটা বলো তো, আমাকে জয় কি তোমাকে ভালোবাসে কখনো বলেছে সে তোমাকে ভালোবাসে? তুমি এতটা শিওর কি করে হচ্ছ? বলেনি, তাতে কি? একসময় সেও আমাকে ভালোবাসবে। প্লিজ আপনি ওনার থেকে দূরে থাকবেন। ঠিক আছে, তোমার স্যারকে তোমার কাছে রেখো, তাকে যেন আমার পিছে পিছে ঘুরতে আমি আর না দেখি। টিনা কেবিন থেকে বেরিয়ে চলে গেল। জিয়ার চোখে পানি টলমল করছে। আজকে এই দিনটাও তাকে দেখতে হলো। তার নাকি চরিত্র খারাপ, সে নাকি একজন ছেলের সাথে ঢলাঢলি করছে। জিয়া কেবিনে এসে কান্নায় ভেঙে পড়ল। বাকি সময়টা মুখ গোমরা করে কাটিয়ে দিল। জিয়া আজ সকাল সকাল অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসলো। তার মন আজ খুব খারাপ। জয় বাসায় ফেরার সময় জিয়াকে খোঁজ করলে জানতে পারে জিয়া আজকে বিকেলে এই বাসায় চলে গেছে। জয় ভাবছে কি হলো যে বাসায় চলে গেল। সে বাসায় ফিরে তাসলিমা বেগমের কাছে জিয়ার কথা জিজ্ঞেস করলো। মা, জিয়া কোথায়?
ও তো সেই অফিস থেকে এসেই রুমে শুয়ে আছে, বলে নাকি মাথা ব্যথা করছে। জয় তার মায়ের কথা শুনে সোজা জিয়া রুমের দিকে পা বাড়ালো। দেখলো ভেতর থেকে রুম লক করা। জয় নিজের রুমে চলে গেল ফ্রেশ হয়ে। কিছুক্ষণ পর জিয়ার রুমে এসে নক করলো। কিছুক্ষণ পর জিয়া রুম খুলে দিল। জয় খেয়াল করলো জিয়ার চোখ দুটো ফুলে আছে, হয়তো কান্না করেছে। কি হয়েছে? কেঁদেছো তুমি? অফিস থেকে সকাল সকাল চলেও আসলে। এক মিনিট, অফিসে কিছু হয়নি তো? কই কাচ্ছি না তো, মাথা ব্যথা করছে তাই অমন লাগছে। আর অফিসে কি হবে? সেটাই তো জিজ্ঞেস করছি, কি হয়েছে? কিছু না। তার মানে কিছু হয়েছে, বলো কি হয়েছে? জিয়া কিছু বলছে না, শুধু তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। জয় অধৈর্য হয়ে জিয়াকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কি হয়েছে বলো, না বললে কিভাবে বুঝবো? বলো না চান। কি হয়েছে শুনতে চাও? তাহলে শোনো। পুরো অফিসের সবাই আমার চরিত্র নিয়ে কথা বলছে। আমি নাকি চরিত্রহীন বিবাহিত এক বাচ্চার মা হয়েও তোমার সাথে ঢলাঢলি করছি, তোমাকে ফাঁসাচ্ছি, আপনাকে আমার শরীর দেখিয়ে বশ করেছি। জিয়ার কথা শুনে জয়ের আগে তার ঘাড়ের রগ ফুলে উঠেছে। জিয়াকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কে বলেছে তোমাকে এই কথা, সেটা বলো। জেনে কি করবে? তোমাকে বলতে বলেছি, বলো কে বলেছে তোমাকে এমন নোংরা কথা? জিয়া জয়ের দিকে এক পলক তাকিয়ে তারপর ধীর স্বরে বলল, আপনার বিয়ে টিনা বলেছে, আর সে এও বলেছে আমি যেন আপনার থেকে দূরে থাকি। সে আপনাকে ভালোবাসে এবং ভবিষ্যতে সে আপনাকে বিয়ে করবে। আপনাকে ভালোবাসে মিস টিনা। আমার তো মনে হয় আপনিও। জিয়ার কথা শুনে নিমিষেই জয় রাগ ভুলে হেসে ফেলে। জিয়া জয়ের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। হাসছো কেন? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? জিয়া রেগে ঘুরে যেতে নিলে জয় হাত ধরে নিজের একদম কাছে টেনে নিল। তারপর জিয়ার মুখ থেকে বেবি হেয়ারগুলো সরাতে সরাতে বলল, ও বলল আর তুমি বিশ্বাস করলে? ও বিয়ে করতে চাইলেই কি আমি ওকে বিয়ে করব নাকি? আমার এত সুন্দর রোমান্টিক সিনিয়র একটা বউ থাকতে আমি কেন অন্য মেয়ে পছন্দ বা বিয়ে করতে যাব শুনি? জয়ের কথায় জিয়া তার মুখের দিকে তাকায়। দেখে জয় ঘোর লাগা চোখে তার দিকে তাকিয়ে আছে। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে, মাফ করে দাও না বউ প্লিজ, আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। জানো প্রতিটি রাত কত কষ্টে কাটছে আমার। একটু কি ভালোবাসা যায় না আমায়? প্লিজ জিয়া, নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ছে, একটু ভালোবাসতে দেবে আমায় প্লিজ? জয়ের কথায় জিয়া মাথা নিচু করে থাকে, কোনো কথা বলে না। জিয়াও তো চায় জয়কে কাছে পেতে। সেও চায় তার স্বামী তাকে গভীরভাবে ছুঁয়ে দিক, কাছে টেনে নিক। কিছু সময় জিয়ার উত্তরের অপেক্ষা করে। যখন দেখে জিয়া কিছু বলছে না, তখন জিয়াকে ছেড়ে দিয়ে ঘুরে চলে যেতে নিলে পেছন থেকে জয়ের হাত চেপে ধরে জিয়া। তারপর পেছন থেকে জয়কে জড়িয়ে ধরে। জয় দীর্ঘশ্বাস ফেলে জিয়াকে সামনে এনে শক্ত করে জড়িয়ে ধরে। আই লাভ ইউ বউ। আই লাভ ইউ টু বলে জিয়া মুখ লুকায় জয়ের বুকে। জয় জিয়ার থুতনিটা ধরে মুখটা উপরে তুলে ওর কাপা কাপা ঠোঁট জোড়ে ঠোঁট ডুবিয়ে দেয়। দীর্ঘ 5 মিনিট ধরে চলল তাদের চুম্বন। তারপর আস্তে করে ছেড়ে দিয়ে তোমাকে আজ গভীরভাবে চাই জান। জিয়া লজ্জায় মুখ লুকায় তার প্রেমিক পুরুষের বক্ষে। জয় তার সম্মতি বুঝতে পেরে একটুও দেরি করলো না, সোজা কোলে তুলে বিছানার দিকে নিয়ে গেল। সেখানে জিয়াকে শুয়ে দিয়ে জিয়ার উপর নিজের ভর ছেড়ে দিল। পাগলের মতো কিস করতে লাগলো জয়। এমন সময় বুয়া এসে বাহির থেকে ডাক দিল, বৌমনি, তোমাকে আর ভাইজানকে খালা খেতে ডাকে নিচে। জয় একটু বিরক্ত হলো, আর ওর বিরক্তি দেখে জিয়া মিটিমিটি হাসছে। তা দেখে জয় বাঁকা হেসে বুয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, আপা, তুমি মাকে গিয়ে বলো বৌমনি এখন কাজে ব্যস্ত, পরে খেয়ে নেবে। আর আমিও তোমার বৌমনির সাথেই খেয়ে নিব। খাবার ঢেকে রাখতে বলো। এখন যাও, ডিস্টার্ব করো না। এটা কি করলে? আপা কি ভাববে, আর আম্মুই বা কি ভাববে? এটাই ভাববে তার ছেলে আর ছেলের বউ রোমান্স করছে। বলে আবার জয় তার কাজে ব্যস্ত হয়ে গেল। জয়ের বিচরণ এখন জিয়ার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে। জয়ের স্পর্শ জিয়াকে পাগল করে তুলেছে। এক পর্যায়ে জয় এক টানে জিয়ার পরনের জামাটা টেনে খুলে ফ্লোরে ফেলে দিল। সে তার জামাটাও খুলে ফেলে দিল। তারপর দুজনে ভেসে গেল সুখের সাগরে। কিছু মিষ্টি যন্ত্রণাময় মুহূর্ত, ভালো লাগা। অনেকটা সময় চললো তাদের এই মধুর সময়। আমাকে আর ছেড়ে যাবে না তো কখনো? এবার এমন কিছু হলে আমি আর বাঁচতে পারবো না। হুশ, এমন কথা আর বলবে না। আর না, কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমাকে ছেড়ে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। খুব কষ্ট হতো জানো, কিন্তু ফিরে আসতে পারতাম না। যখন তোমাকে অফিসে দেখলাম, তারপরে আর নিজেকে ধরে রাখতে পারিনি। বিশ্বাস করো। ভালোবাসি জুনিয়র বর। ভালোবাসি,
আমার সিনিয়র লুচু বউ। বলে দুজনে হেসে উঠল। কিছুক্ষণ পর দুজনেই গোসল সেরে নিচে খাওয়া দাওয়া করার জন্য গেল। নিচে গিয়ে দেখলো সবাই ঘুমিয়ে গেছে। দুজন খাওয়া দাওয়া করে রুমে আসলো। সকালবেলা আজকে জিয়া আর জয় দুজন জলদি অফিসে যাবে। কেন যাবে সেটা জিয়া জানে না। জয় শুধু বলেছে জলদি যেতে হবে। দ্রুত নাস্তা করে দুজন বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। দুজনে একসাথে গাড়ি থেকে নামলো এবং একসাথে অফিসের ভেতরে প্রবেশ করলো। সবাই দুজনকে একসাথে গাড়ি থেকে নামতে দেখে এবং একসাথে অফিসে ঢুকতে দেখে ওদের দিকেই তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে আর কানাঘুষা করতে শুরু করলো। জয় তাদের এই কানাঘুষা দেখে সবাইকে একসঙ্গে ডাকে কিছু বলার জন্য। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে আজ একসঙ্গে ডেকেছি কিছু বলার উদ্দেশ্যে। আপনারা অনেকেই আমাদের দুজনকে একসাথে দেখে অবাক হয়েছেন, আবার অনেকেই খারাপ কিছু ভেবে বসেছেন। আমি আজকে সবাইকে ক্লিয়ার করে একটা কথা বলতে চাই। এই যে আমার পাশে দেখছেন আপনাদের ম্যামকে, সে আসলে আমার বিবাহিত স্ত্রী। আমাদের বিয়ে 5 বছর আগেই হয়ে গেছে। তো আমাদের মেলামেশা নিয়ে কেউ নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। জয়ের কথা শুনে অফিসের সবার গুঞ্জন থেমে গেল। জিয়া ম্যাম তাদের স্যারের ওয়াইফ কিভাবে সম্ভব? ম্যাম তো কখনো তাদেরকে স্যারের বিষয়ে কিছু বলেনি। টিয়ার মুখ দেখার মতো ছিল, সে আর কিছু বলতে পারছে না, তার হাত পা কাঁপছে। জয় টিয়াকে দেখে তার দিকে পা বাড়িয়ে এগিয়ে গিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, তো মিস টিয়া, আপনি কালকে আমার ওয়াইফকে কি যেন বলেছিলেন? সে নাকি আমার সাথে ঢলাঢলি করছে, তার শরীর দেখিয়ে আমাকে পাগল করেছে। তো মিস টিয়া, এখন কোথায় লেখা আছে স্বামীর সাথে ঘোরাঘুরি করলে তাকে ঢলাঢলি বলা হয়, না স্বামীকে পটাতে হলে তার শরীর দিয়ে পটাতে হয়? কোনটা কোথায় লেখা আছে বলবেন প্লিজ? না মানে স্যার, আমি তো জানতাম না যে ম্যাম আপনার স্ত্রী। মানলাম আপনি জানতেন না, তাই বলে কি আপনার অধিকার আছে কারোর চরিত্র নিয়ে কথা বলার? আর হ্যাঁ, আপনি এও বলেছেন ভবিষ্যৎ আপনি নাকি আমার বউ হবেন। তো মিস, আপনি কি আমার মধ্যে এমন কোনো ইশারা পেয়েছেন যে সেটা দেখে ভেবে নিয়েছেন আমি আপনাকে ভবিষ্যতে বউ বানাতে পারি? স্যার, আসলে আমারই বোঝার ভুল ছিল, আমাকে মাফ করবেন স্যার, এমন ভুল আর কখনো হবে না। সরি মিস টিয়া, আপনাকে আর সেই সুযোগ দেওয়াই হবে না। আজকে আপনার রিজাইন লেটার দিয়ে অফিস থেকে চলে যাবেন। ইউ আর ফায়ার নাও। বলেই জয় আর জিয়া তাদের কেবিনে চলে গেল। আজ তাদের সারাটা দিন খুব ভালোভাবেই কেটেছে। সন্ধ্যায় দুজন একসাথে বাড়িতে ফিরল। বাড়িতে ফিরে দুজনেই জায়ানের সাথে কিছু সময় পার করলো। তারপর ডিনার সেরে চলে গেল ছাদে কিছুটা টাইম স্পেন্ড করার জন্য। জয় গিয়ে জিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলো। কি হলো, ছাদে আসলে যে? দেখো না কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে, চারদিকে কি সুন্দর আবহাওয়া। তুমি কি জানো ওই আকাশে চাঁদের থেকে আমার চাঁদটা বেশি সুন্দর? আমি তো এই চাঁদকে দেখেই মুগ্ধ হই। আকাশের চাঁদ তো শুধু রাতে দেখা যায়, আর আমার চাঁদকে আমি সব সময় দেখতে পাই। জয়ের কথা শুনে জিয়া লজ্জা পেয়ে গেল। জিয়াকে সামনে ঘুরিয়ে ওর কপালে একটা চুমু এঁকে দিল, তারপর বলল, ভালোবাসি বউ। ভালোবাসি। আজকের গল্পটা এখানেই শেষ করে দিলাম। সবাই দোয়া করবেন জয় আর জিয়ার জন্য, ওরা যেন সুখে শান্তিতে থাকতে পারে। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। সমাপ্ত।